আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা এখন এসইওর আগামী 2-3টা ক্লাসে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজগুলো গ্যাদার করব, বিকজ প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আমি যদি বলি কিছু নির্দিষ্ট টার্মিনোলজি বা টার্মস ইউজ করা হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি। আপনারা যে সাবজেক্টে পড়েন দেখেন প্রত্যেকটা সাবজেক্ট বা টপিকেরই কিন্তু এক একটা করে নির্দিষ্ট ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, যেটা শুধুমাত্র ওই সাবজেক্টে ইউজ করা হয়। যেমন যারা আমি যদি বলি আর্কিটেকচার পড়াশোনা করে বা যারা মেডিসিন নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে। আমাদের ইন্ডাস্ট্রির কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা ইউজ করি, যে টার্মগুলো আদার্স পিপল বা জেনারেল পিপল যারা তারা জানে না বা জানার দরকারও নেই তাদের। সো এইগুলো সম্পর্কে আপনারাও কিন্তু অনেকে জানেন না। আজকে বা আগামী 2-3টা ক্লাস আমরা শুধুমাত্র এরকম ছোট ছোট অনেক টার্মস সম্পর্কে জানবো, যে এগুলোকে কি বলে। এইগুলো এতদিন ইউজ করে আসছে বাট হয়তো জানেন না, আপনারা ইউজ করছেন সবই বাট জানেন না। এইগুলো সম্পর্কে আমরা একটু নলেজ নিব। আর এইগুলো সম্পর্কে নলেজ নেওয়ার পাশাপাশি আপনাদেরকে আমরা ট্রাই করব যতটা পারা যায় সব বিষয়ে মোটামুটি আপনাদের নলেজেবল করে তোলার জন্য, বিকজ আমাদের এইগুলো না জানলে আমাদের প্র্যাকটিক্যাল সেশনগুলো খুব বেশি ফ্রুটফুল হবে না আমাদের জন্য। আমাদেরকে এই ছোটোখাটো টার্মিনোলজি বা বিষয়গুলো আমাদেরকে জেনে নিয়ে কাজ করতে হবে। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনারা এই কোর্সের জন্য আসছেন। আজকে আমাদের এটা ফার্স্ট ক্লাস। আমাদের কোর্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল এসইও, নট শুধু এসইও, প্র্যাকটিক্যাল এসইও আমাদের কোর্সের নাম। এই কোর্সে আমাদের 12টা ক্লাস হবে বা আপনারা 48 ঘন্টা সময় পাবেন, খুবই কম সময়। আমার ক্লাসে আমি নোটস করা পছন্দ করি, তার মানে আপনারা ট্রাই করবেন যতটা পসিবল হয় একটু নোট করতে। আপনাদের খুব বেশি যে নোট করতে হবে তা না, বিকজ আমাদের প্র্যাকটিক্যাল সেশন আছে, অনেক কিছু প্র্যাকটিক্যালের থ্রুতেই যাবে, বাট কিছু কিছু জিনিস আপনাকে নোট করতে হবে। একটা বিষয় একদম একটু ফার্স্টেই আজকে বলে দিই, সেটা হচ্ছে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে ফর বিগিনার্স, যারা জিরো লেভেলে আছেন তাদের জন্য। আপনারা এখানে যে এসইওটা শিখছেন এটাকে বলবেন ট্রেডিশনাল এসইও। সেটা হচ্ছে কি, আমি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে পড়াশোনা করছি আমি এখন আপনাদের সেটা শেখাবো। এরপরে আপনারা আপনাদের স্কিল এক্সপার্টিস অনুসারে আপনারা সায়েন্স আর্টস কমার্স যেমন আমরা ভাগ করে নিই, ডিভাইড হয়ে যায়, দেন আপনারা আপনাদের মতো করে পছন্দের ট্র্যাকে চলে যাবেন। বাট এখন যেটা শিখছেন এটা একদম রুট লেভেলের জিনিস, বেসিক জিনিসগুলো শিখছেন। বাট একটা বিষয় বলি, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যদি ফাঁকি মারেন আপনার ফিউচার তাহলে এখানেই শেষ, কারণ আপনার ভিত মজবুত না হলে আপনি আগাতে পারবেন না। সো যে যেদিকে চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনি যদি চিন্তা করেন ই কমার্স মার্কেটিং করবেন, আপনি যদি চিন্তা করেন লোকাল এসইও করবেন, আর আপনি যদি চিন্তা করেন আদার্স কোনো প্রকারে আপনি কাজ করবেন এসইও রিলেটেড, সোজা কথা অনলাইন জগতে থাকতে হলে এসইও তো দরকার আছে। তো যেটাই করেন না কেন আপনার এই ট্রেডিশনাল এসইওর মধ্যে থেকে গো থ্রু করে যেতে হবে। আজকের আপনারা যেটা শিখছেন এটা হচ্ছে ট্রেডিশনাল এসইও, যেটা কিনা আপনাকে একদম জিরো লেভেল থেকে হেল্প করবে জিনিসটাকে শিখতে। এবং আমি প্রত্যেকটা ট্রেনিংয়ের মধ্যে আমি এটা ট্রাই করি যে জিরো লেভেলটাকে থেকেই শেখানোর জন্য। সো এইখানে যদি কেউ এমন থেকে থাকেন যাদের অ্যাডভান্স লেভেলে কিছু নলেজ আছে, আমি তাদেরকে বলবো একটু বোর্ড হবেন আপনারা, আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট আমার কিছু করার নেই, বিকজ আমাকে জিরো লেভেলে যারা আছে, কারণ এখানে অনেকেই আছে, তাদেরকে নিয়ে একসাথে আগাতে হবে। দ্যাটস ওয়াই ওই পার্টগুলোতে আপনারা তাহলে একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একদম সহজভাবে যদি বলি এসইও কি, এইভাবে একটু বলি যে সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন যেগুলো আছে এদের প্রত্যেকেরই কিছু রুলস এবং গাইডলাইন দেওয়া আছে। তো আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি, এই ওয়েবসাইটটাকে যদি আপনি সার্চ ইঞ্জিনের রুলস এবং গাইডলাইন ফলো করে কাজ করতে পারেন, এবং এই কাজ করার ফলে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা কিওয়ার্ড বা কি ফ্রেজের জন্য বা কোয়েরিজের জন্য, এই যে সার্চ ইঞ্জিন বললাম যে লাইক গুগলে যদি ওই নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আপনার নির্দিষ্ট ওয়েব পেজকে নিয়ে আসতে পারেন টপে, এই কাজটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আমাদের কাজ এইটাই। কয়েকটা জিনিস এখানে মনে রাখবেন, আমরা এখানে কি করছি। আমরা
অ্যাজ এ ইউজার হিসেবে গুগলে যাচ্ছি, এইখানে কিছু লিখছি, লিখে সার্চ করছি, গুগল আমাকে সাজেস্ট করছে, আমি সেই রেজাল্ট থেকে যে কোনো একটা আমার কাঙ্ক্ষিত রেজাল্ট ক্লিক করে চলে যাচ্ছি, রাইট? এটাই তো আমাদের কাজ। তো এইখানে বিষয়টা হচ্ছে যখন আপনার ওয়েবসাইট হবে, আপনি কি চাবেন যে মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি এসইও ট্রেনিং প্রোভাইড করি, তো আমি কি চাবো যে যদি কেউ এখানে এসইও ট্রেনিং লিখে সার্চ করে সে যেন অ্যাটলিস্ট আমার ওয়েবসাইটটাকে তার গুগলের টপে পায়। পেলে কি হবে, সে আমার ওয়েবসাইটে ক্লিক করবে, ট্রাফিক আসবে। যেটা কিনা আমি বলি, যদি একটা ভালো শপিং মলের কথা চিন্তা করেন, একটা শপিং মল যখন তৈরি হয় অনেকেই ট্রাই করে এন্ট্রেন্স যে জায়গাটা থাকে যেখানে ঢুকলেই মানুষের ফোকাস পড়ে ওই সব জায়গায় শোরুমগুলো মানে দোকানগুলো আগে ভাড়া হয়ে যায় এবং ওটা ভালো রেটে ভাড়া হয়ে যায়। কেন? বিকজ ওইখানে মানুষ আসলেই ফার্স্ট চোখটা ওইখানে যায়। দ্যাটস ওয়াই ওগুলোতে অ্যাটলিস্ট ট্রাফিক যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেম জাস্ট লাইক গুগলেও কি হবে, যে সার্চ করবে যখন সার্চ করার পরে ফার্স্ট পেজ, গুগলের ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আসবে সেগুলোতেই কিন্তু আমরা ক্লিক করি। এখানে এমন কি কেউ আছেন গুগলের সেকেন্ড পেজে যে মাঝে মাঝে ক্লিক করেন বা থার্ড পেজে যান? আচ্ছা, দুঃখের সাথে বলতে হয় একজন স্ট্যান্ডার্ড ইউজার কখনো সেকেন্ড পেজে যান। এখন রিসার্চ বলতে গেলে এই ধরনের রিসার্চ হয় যে আমার মনে করেন সাপোজ ইমেল কালেক্ট করতে হবে ওয়েবসাইটে খুঁজে খুঁজে, অথবা যে 10টা বা গুগলে যে 10টা পেজ আছে 10টা পেজে যেতে হবে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। একটা মজার একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে এরকম যে একটা জোকস অ্যাকচুয়ালি এটা, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সেফেস্ট প্লেস কোথায় একটা লাশ গুম করার জন্য? অ্যান্সারটা ছিল গুগলের সেকেন্ড পেজ। সবচেয়ে সেফেস্ট প্লেস কোথায় যেখানে একটা লাশ আপনি সাইডে রাখতে পারেন, কেউ দেখবে না জীবনে, কেউ যাবে না যেখানে। তার মানে এতটাই গুগলের সেকেন্ড পেজটাকে এখানে আসলে দেখাই হয় না অ্যাকচুয়ালি। দ্যাটস ট্রু। গুগলের সেকেন্ড পেজ পরে চিন্তা করেন, তার আগে চিন্তা করেন 5 নম্বরের পর থেকে যে রেজাল্টগুলো থাকে সেগুলোই ক্লিক আসে। সেকেন্ড পেজ তো পরের কথা। গুগল আমাদের কাছে এতটাই ট্রাস্টেড পারসন হয়ে গেছে, এতটাই ট্রাস্টেড একজন মেশিন অ্যালগরিদম বা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে বা সার্চ ইঞ্জিন হয়ে গেছে, সে যে কাজটা করে আমরা যা লিখি, লিখে যা সার্চ করলাম ওই লেখা পর্যন্তই আমার চিন্তা। সার্চ করার পরে আমরা কিন্তু দেখিও না কি আসছে, প্রথম কথাই 2-3টা রেজাল্ট আমরা ক্লিক করি, প্রথমে 1-2-3 ট্যাব ওপেন করে ফেলি। ম্যাক্সিমাম ইউজারের বিহেভিয়ার এটি। তো এখন কথা হচ্ছে এই যে 3টা ক্লিক করে ওপেন করলেন, মোটামুটি কাঙ্ক্ষিত রেজাল্ট 3টার মধ্যে কিছু হলো পাই। এই ক্ষেত্রে দেখা যায় যেটা বাকি 7টা রেজাল্টে কোনো ক্লিক আসে না, তারা ফার্স্ট পেজে আছে বাট ক্লিক আসে না। এই জিনিসটা রিয়েল, এই জিনিসটাই ফ্যাক্ট আমাদের কাজের ক্ষেত্রে। তার মানে আপনি প্রথমে চিন্তা করবেন গুগলের ফার্স্ট পেজ আসার, শুধু ফার্স্ট পেজ না, আপনাকে ফার্স্ট পজিশনে আসতে হবে। এবং ওইটা না আসতে পারলে আপনার সেল বলেন, আপনার ট্রাফিক বলেন, আপনার সাইটে ইউজার বলেন, ভিজিটর বলেন, পাবেন না। আমাদের কাজ ওই একটাই। আমরা যদি বলি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার যে তার কাজ কি, একদম সহজ কথা, আমার কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য, কোনো কোম্পানির হতে পারে, বিজনেস হতে পারে, হোয়াটএভার, যাই হোক, একটা ওয়েবসাইটকে কোনো একটা নির্দিষ্ট কি ফ্রেজ অর কোয়েরিজ যেটা আমরা লিখি গুগলে, যা লিখে আমরা গুগলে সার্চ করি, এইটার জন্য তাকে গুগলের টপে নিয়ে আসা আমার কাজ। গুগল অর এনি সার্চ ইঞ্জিন, যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যখন তাকে টপে নিয়ে আসতে পারবো, তার মানে আমি তখন বলতে পারি ওকে ফাইন, এই সার্চটাকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করেছিলাম, দ্যাটস ওয়াই এটাকে র্যাঙ্কে চলে আসছে এবং এটার এসইও করা ভালো। সেটা এইভাবেই বলি আমরা, যেটার এসইও ভালো মতো করা হয়েছে দ্যাটস ওয়াই চলে আসছে, এবং দ্যাটস ট্রু। আপনি যদি এসইও ভালোভাবে না করেন একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসবে না এটা কথা না, বাট এটা আশা করা যায় না। বিকজ আপনি এটা বলতে পারেন না যে আমি সারা বছর পড়াশোনা করি নাই, ফাঁকি মারছি, পরীক্ষার আগের দিন রাতেই পড়ি শুধু আমি, এবং আমি পরীক্ষার আগের দিন রাতে পরীক্ষা মানে পড়ে আমি সবসময় এ প্লাস পাই। এই কথাটা আসলে একদম বিশ্বাস করা যায় না। আপনি পরীক্ষার আগের দিন রাতে পড়ে পাস করতে পারেন বা একটা আশানুরূপ বা কিছু হয়তো মার্কস পেতে পারেন, বাট এ প্লাস পান, এটা আসলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তবে বললেন কেন, বললে একটু ক্রেডিবিলিটি বাড়ে, আমি একটা রাতেই পড়ে এ প্লাস পেয়ে গেছি। সারা জীবন পড়লে তো কি না কি পাইতাম, বাট আপনি যদি সারাদিন পড়ছেন, কিছুটা হলেও আপনার যে পড়া দরকার ছিল আপনি ততটুকু কাভার করেছেন বলেই ওই দিন যে একটাতে পড়ে আপনার বাকিটা ডাউন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে
এসইওর কথা যেটা, সেটা হচ্ছে এসইও ছাড়া যে আপনি পাস করবেন না বা গুগলের ফার্স্ট পেজে আসবেন না, বিষয়টা তা না। নরমালি ওয়েবসাইট করলে আগে যেটা ছিল, যারা যখন এসইও পড়াতো তখন ওয়েবসাইট আসতো না, অবশ্যই আসতো, কিন্তু আপনি না কোনো টার্গেট ফিক্স করতে পারবেন না। যেমন এখন আমরা এসইও করা মানে কি টার্গেট ফিক্স করি, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে যে আমার ওয়েবসাইটটা আসে, একটা টার্গেট ফিক্স করে কাজ করি আমরা। এই জিনিসটা তা নাহলে করতে পারবেন না, এটা হবে না। তো এসইও কি যদি বলি, এসইও হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা, এটাই হচ্ছে এসইও। কোনো একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা ফর এনি স্পেসিফিক কিওয়ার্ড, সেটা যে কোনো কিওয়ার্ড হতে পারে, ওই ওয়েবসাইটের জন্য টার্গেটের যে কোনো একটা কিওয়ার্ড দ্বারা ওই ওয়েবসাইটটাকে বা যে কোনো একটা ওয়েব পেজকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা, এইটাই আমাদের কাজ অ্যাকচুয়ালি, এটাই আমরা করে থাকি। আমাদের কাজ যদি বলি এটাই। এটা নিয়ে কারো দ্বিমত আছে? আচ্ছা, যদি এটাই আমাদের কাজ হয়, আমরা সবাই শিখতে আসছি তো এটা, তাই না? প্র্যাকটিস করবো কি দিয়ে? ওয়েবসাইট নিয়ে, রাইট? তাই তো নাকি বিষয়টা এরকম বলবেন যে যেটা আমাদের দেখা যায় ইদানিং, একটা জিনিস খুব মানে মজা লাগে, আমরা ইউনিভার্সিটিতে শিখি এক জিনিস, বাট চাকরি লাইফে এসে পুরাই ডিফারেন্ট সিনারিও, তখন আবার আমাদেরকে ট্রেনিং করতে হয়। চাকরির জন্য, প্রত্যেকটা চাকরির জন্য মজা লাগে এখানে, প্রত্যেকটা চাকরির জন্য তাকে ট্রেনিং পাঠানো হয়, 3 মাসের ট্রেনিং, 6 মাস ট্রেনিং করে এসে তারপর তুমি করো। তাহলে লেখাপড়ার কী দরকার ছিল ভাই? 6 মাস ট্রেনিং রাখলেই তো হতো। কারণ ইউনিভার্সিটি লাইফে যা শেখানো আছে তার কোনোটাই এখানে ইমপ্লিমেন্ট হয়। তো আপনাদের এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, আপনাদের চাও যদি এরকম করি আমি, যে ঠিক আছে আমরা এখানে যারা আসছি আমরা শুধুমাত্র একটা কাজ করব, সেটা কি? সেটা হচ্ছে আমরা শিখবো, শেখার কোনো শেষ নেই, আমরা শিখবো, ইমপ্লিমেন্ট করব না, তাহলে কোনো লাভ আছে? কারণ আপনি যেটা শিখছেন সেটা যদি ইমপ্লিমেন্ট না করেন, কিভাবে বুঝবেন? আপনি খুব ভালো ফুটবল খেলেন, আপনি একদম পুরা মানে সারাদিন বলতে গেলে ফুটবলের মধ্যে পুরো দেখেন, বাট কখনো বলটা নিয়ে মাঠে নামেন নাই। আপনি কি ক্লেম করতে পারেন বা বলতে পারেন বাংলা জাতীয় দলে যে আমি না ফুটবলের A to Z সব জানি, এবং ইভেন জানেনও, আপনি বলছেনও, বাট কেউ কি আপনাকে খেলতে নেবে? কখনো নেবে না। সো আপনাকে যদি কেউ খেলতে না নেয়, এইটা যদি বোঝেন আপনি, তাহলে এই ক্ষেত্রে ভাই আপনি কিভাবে আশা করেন যে আমরা যেটা বলি এক্ষেত্রে কোর্স পেয়ে বলি ভাই আমি কাজ পাচ্ছি না, ভাই 2 মাস হয়ে গেল আমি কাজ পাচ্ছি না, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কত কষ্ট করছি কাজ পাচ্ছি না, কিভাবে পাবেন? প্রত্যেকটা মার্কেট প্লেসে বলেন, প্রত্যেকটা জায়গায়, মার্কেটপ্লেস বাদ যান, ভুলে যান মার্কেটপ্লেস, নর্মাল লাইফে চলে আসেন। আপনি একজন ফ্রেশার, গ্রাজুয়েট করে কমপ্লিশন মানে গ্রাজুয়েট করে বের হয়েছেন, কেবল গ্রাজুয়েশন ডান, তাও জব করতে গেলে তখন এক্সপিরিয়েন্স চাই, বলে না? অ্যাটলিস্ট বলে 6 মাসের এক্সপিরিয়েন্স দেখাও, জানে ফ্রেশার, বাট তারপরে বলে 6 মাসের এক্সপিরিয়েন্স দেখাও। তো এইখানে তো তাই, এখানে এক্সপিরিয়েন্স চান, এখানে বলে এটা এক্সাম্পল দাও। আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজের যে সেকশনটা, এখানে আমাদের মেইন গোল কি? গুগলের পেজ, টপ পেজ, ফার্স্ট পেজ, এখানে এক্সাম্পল চায় তারা। এখন বলবেন আমরা তো কিছু জানি না, আমরা তো ফ্রেশার, কাজ করার সুযোগ না দিলে করবো কি করে? এটা সবচেয়ে বোকামির কথা। এই যে আপনি শিখছেন, তাই না? আপনি আমাকে বলছেন যে ভাই আপনার তো ইদানিং দেখছি মাথার থেকে চুল সব পড়ে যাচ্ছে, তো ভাই আমি খুব ভালো একজন ব্যক্তি, আমার প্রচণ্ড জ্ঞান আছে, নলেজ আছে, আমি জানি এই ওষুধ দিলে মাথার চুল সব গজায় যাবে 2 দিনের মধ্যে, তাও আবার ভাই আপনি খালি নেন ওষুধটা। আমি আপনার দিকে তাকায় দেখলাম আপনার স্টেডিয়াম ফাঁকা। বলেন ট্রাস্ট লেভেল কই যায়? স্বাভাবিক কথা না এটা? আরও যদি সিম্পলি বলি, আপনি একজন স্কিন ডক্টরের কাছে গেছেন, 2000 টাকা ভিজিট দিয়ে গেছেন, যেই রুমে ঢুকলেন, রুমে ঢুকে দেখেন ডাক্তারের মুখেই মনে হচ্ছে লাঙল চষছে, একদম মানে যতই সে নলেজেবল পার্সন হোক, ট্রাস্টটা কমে যায় না? এরপরে কী হবে পরের কথা, বাট ট্রাস্ট কিন্তু কমে আসে। দ্যাটস দ্য ফ্যাক্ট। এই কারণে আমরা কাজ পাই না। আপনাদের ফার্স্ট ইমপ্রেশনটা প্রচণ্ড খারাপ থাকে, প্রথম ইমপ্রেশনটা খারাপ গেলে কাজ পাওয়া যায় না। এর একটা রিজনটা আরও আমি ক্লিয়ারভাবে বলি, আপনারা শিখছেন, এখানে শিখতে আসছে, জানেন আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে নিয়ে র্যাঙ্ক করানো। কোথায় র্যাঙ্ক করানো? এই জায়গাটা আসা, সোজা কথা এইখানে আসা। আপনি নিজে কি এইখানে জীবনে আসছেন? একদম সহজ কথা, আরো সহজভাবে বুঝায় বলি, আপনি একজন গাইড, আপনি বাংলাদেশ ঘোরায় দেখান মানুষকে,
আমি বাইরের কান্ট্রি থেকে আসছি, প্রথমে নেমে আপনাকে আমি হায়ার করছি অ্যাজ এ গাইড হিসেবে। আপনি বলেন আমি ঢাকা শহরের অলি গলি বলেন ভাই ফেসবুক যা বলেন সব মুখস্থ আমার, খুব ভালো কথা। ঢাকা শহরের যেই আমরা নামলাম, আপনার সাথে আমরা আসছি, এসে একটা বাসে আপনি উঠাচ্ছেন, উঠানোর আগে আমি জিজ্ঞেস করলাম কই যাচ্ছি ভাই, আমরা কোথায় যাচ্ছি? আপনি বাসালারের হেল্পার যে ভাই কই যাই আমরা, বাস কই যাবে বলেন, আমার ট্রাস্টে কি থাকবে এখানে? থাকবে না। বিষয়টা হচ্ছে এই নলেজ এক জিনিস আপনার আছে, আপনি নলেজেবল পারসন, দ্যাটস ফাইন, বাট ওইটার প্রুফ দেখানো ওটা ডিফারেন্ট জিনিস, এবং ওইটাই ফ্যাক্ট। আমাদের অনলাইন ক্ষেত্রে এটাই ফ্যাক্ট। বিলিভ করেন অনলাইন জগতে যখন থাকবেন, একটা মানে নট এ সিঙ্গেল মোমেন্ট এরকম পাবেন না যে কেউ একজন আপনাকে বলছে আপনার সার্টিফিকেটটা একটু দেখান, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি একটু বলেন, একটা বারের জন্য কেউ জিজ্ঞেস করবে না, গ্যারান্টেড কেউ জিজ্ঞেস করবে না। কেউ কখনো বলবে না ভাই ইন্টারভিউতে আসছেন আপনি বা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন, বলবে না আপনার ওয়েব ক্যামটা একটু সরায় দেন বা একটু ঘুরায় দেন, আমি আপনার সার্টিফিকেটে কোথায় IMGPA 5 আছে একটু দেখব। কখনো কেউ একবারের জন্য উচ্চারণ করবে না, বাট তারা এটা বলবে ফাইন তুমি আমাকে কোথায় নিয়ে যাবা, এই জায়গাটা, তাই না? গুগলের ফার্স্ট পেজ, এটা আমি বিলংস করি, তুমি বলছো যে এটা তোমার জায়গা, ভালো কথা। তো তুমি যদি এই জায়গাটা আমার নিয়ে যাও, তুমি তো কয়েকবার তাহলে ঘুরে আসছো, তার একটা এক্সাম্পল আমাকে দেখো। কথাটাকে বুঝাতে পারছি? এইটাই ফ্যাক্ট। এখন আপনি বলবেন আমি না সব জানি, যেতে পারি নাই কখনো, তোমার নিয়ে একসাথে যাওয়া প্ল্যান করছি, তোমার জন্য এতদিন ওয়েট করতেছিলাম, তুমি আসবা, তোমার নিয়ে যাও। এখন আপনি বলেন, আপনি কি নিজে যদি ক্লায়েন্ট হতেন, জীবনও কি তার সাথে বেরোতেন? আপনি কি আপনার বাসার জন্য এমন ড্রাইভার চুজ করবেন যে সব জানে, সব বিষয়ে অভিজ্ঞ, জীবনে গাড়ির স্ট্যান্ডটা হাতে নেয় না, জীবনে তাকে দিবেন চালাতে? ক্লায়েন্টের থিঙ্কিং লেভেলটাও ওইখানে চলে যায়। কেন আমি আমার সাইড দিয়ে এক্সপেরিমেন্টের খাতিরে আপনার হাতে তুলে দেবো? দ্যাটস দ্য রিজন আপনারা কাজ পান না। একদম সিম্পল। এতগুলা কথা এত ঘুরে পাচায় বললাম এই কারণে, এটাই ফ্যাক্ট। আমাদের এত এক্সাম্পল টানা লাগলো এই জন্য, তাহলে টানতাম না এতগুলো। কারণ আমাদের সবার প্রবলেম ওই একটা জায়গায়, আমরা সবাই বলি আমরা কাজ পারি, এক্সপার্ট পার্ট হয়ে গেছে পুরা, এতবার এক্সপার্ট বলি। তো এক্সপার্ট বলছেন ফাইন, ওকে ফাইন, আপনি এক্সপার্ট, কিছু তো প্রুফ দেখান আপনি, কিছু প্রুফ দেখান আপনি, না দেখালে কি হবে? যেমন সিনেমাতে নায়িকাদের যখন দেখানো হয়, নায়কদের যখন দেখানো হয়, আকাশ বাতাস সব চেঞ্জ হয়ে যায়, তাই না? ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে ক্যামেরার মুভমেন্ট চেঞ্জ হয়, ভিলেনদের দেখালে তো ক্যামেরার মুভমেন্ট চেঞ্জ হয়, বাট জেনারেল মানুষকে দেখালে কোনো মুভমেন্ট চেঞ্জ হয় না। তো আপনি বলছেন নিজে এক্সপার্ট, কিছু তো চেঞ্জ আসবে আপনার ভিতরেও, সেগুলো কই? এক কথায় বলে রাখি, আগামী 11টা ক্লাস আপনাদের এইটা শেখানো হবে, এই জায়গাটায় কীভাবে আসবেন। নট শুধু শেখানো হবে না, আপনাকে হাতে করে টাইনে ধরে নিয়ে আসা হবে। আর যদি না আসছেন ভাই, তাহলে আমার কিছু করার নেই। এই প্লেসটা বিলংস করি আমরা অ্যাজ এ মার্কেটার, এজ এসইও এক্সপার্ট, আমাদের জায়গা এটা আমাদের জায়গা। এখন যদি এখানে না আসতে চান, ওই নিচে ওই বিষয়টা এরকম যে আমি তো আসছি ভাই, কোথায় আছেন? গুগলের 4th পেজে আমি আসছি, যান পাবেন, কেউ দেখবে না, কেউ একবার তাকিয়েও দেখবে না। কে কে আসবেন বলেন? এবার যে হাত তুলবেন আসবেন বললেন, ভালো কথা। প্র্যাকটিস করতে হবে না? ওয়েবসাইট লাগবে না? এটা তো আবার রিয়েলাইজ করি ওয়েবসাইট দরকার আমাদের প্র্যাকটিসের জন্য। আপনাদের কোর্স আউটলাইনের মধ্যে বলা আছে ব্লগারের কথা, ব্লগ স্পটের কথা। আপনাদের সেকেন্ড ডেতেই মনে হয় বলা আছে ব্লগ স্পট নিয়ে কথা। আমি ব্লগ স্পট নিয়ে একটা কথাও বলবো না, রিজনটা ক্লিয়ার করে দিলাম। এতক্ষণ কেন কথা বললাম? মার্কেটে কাজ করতে গেলে আপনি যে দেখবেন ওইখানে ব্লগ স্পট নিয়ে আসলে 1%ও কাজ নাই মার্কেটে, বিকজ ওটা ফ্রি সাইট, ওটা দেখুন না কেউ কাজ করে না। প্রত্যেকেরই নিজস্ব ডোমেইন হোস্টিং নিয়ে তাদের পার্সোনালাইজ সাইট করা আছে। ওয়ার্ডপ্রেস CMS এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 60+% কাজ আপনি পাবেন। আপনি আছেন পরে কোথায়? ব্লগ স্পটে। লাভ আছে কোন? বিষয়টা এরকম হয়ে গেল, আমি শিখাই দিলাম, সব কিছু হাফেজ বানাইছি ব্লগ স্পটে, যে দেখলেন ওয়ার্ডপ্রেস, তখন বলবেন হাই স্যার কি শিখাইলেন, কি পাইলাম আর কি দিলেন। এইটা যেন না হয়, দ্যাটস ওয়াই এই জিনিসটা আপনাদের কোর্স আউটলাইন মডিউলের মধ্যে ভাবে বলা হয় নাই, বাট আমি বলে দিলাম
ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা টোটালি যা শিখবো ওয়ার্ডপ্রেসকে নিয়ে। আমি এটাই বলছি এই কারণে যে আমি আসলে 12টা ক্লাসে আপনাকে ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট বানাতে পারবো না, এটা ইম্পসিবল, এটা অনেক বড় একটা জিনিস। বাট আমি আপনাকে ওয়ার্ডপ্রেসের সেই প্লেসগুলো চিনাতে পারবো যেখানে একজন এসইও এক্সপার্টের যাওয়া উচিত, এবং চেনাবো এই কারণেই যে ওই জায়গাগুলো যাতে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় অ্যাটলিস্ট গলা উঁচু করে বলতে পারেন হ্যাঁ আমি এইসব জায়গাগুলো চিনি, নিজে গেছি, অ্যাটলিস্ট যেন বলতে পারেন এই জায়গাটা। দ্যাটস ওয়াই আমরা ওয়ার্ডপ্রেসকে নিয়ে আগাবো, এবং রিজনটা বললাম যে ওয়ার্ডপ্রেসের কাজই সবচেয়ে বেশি, আদার্স ল্যাঙ্গুয়েজের কাজ নেই তা না, বাট এখন আসলে বিগিনার হিসেবে কয়টা দিকে দৌড়াবো আমি, পসিবল না আমার জন্য। যতটুকু পারা যায় নিজেকে অ্যাটলিস্ট একটা দিক সেক্টরে আর কি এক্সপার্ট করি, দেন আমি আদার্স দিকে চিন্তা করি। তো আমরা ডোমেইন হোস্টিংয়ের কথা বললাম, ওয়েবসাইটের কথা বললাম, যে আমাদের আসলে কাজ করতে হলে একটা ওয়েব পেজকে নিয়ে কাজ করতে হয়। এইখানে ডোমেইন হোস্টিং দুটো টার্ম আসছে, এর সম্পর্কে জানি আমরা, জানি না কে কে, অনলি জানি না কে কে, নলেজ নাই। ওকে, থ্যাংক ইউ। আসেন আমরা একটু ডোমেইন হোস্টিং কি শিখি। সাপোজ আচ্ছা একটু খেয়াল করেন বোর্ডে, আগে সিনারিওটা বোঝেন। আজকে আমি এইখানে বসে বসে চিন্তা করছি আমার একটা ট্রেনিং সেন্টার দিতে হবে, আমি একটা ট্রেনিং সেন্টার দিব। তো ট্রেনিং সেন্টার দিব, ফাইন, কী নামে ট্রেনিং সেন্টার দিতে পারি আমি চিন্তা করলাম আমি ঢাকা ট্রেনিং সেন্টার দিব, নাম আমার ট্রেনিং সেন্টার নাম ঢাকা ট্রেনিং সেন্টার, ফাইন। এই যে নাম চিন্তা করলেন, এই নামটাকে আপনি জাস্ট মেমোরিতে আছে, রাইট, খাতা কলমে লিখছেন, বাট এইটা কি কোথাও আপনি এস্টাবলিশ করেছেন? এস্টাবলিশ করা মানে কি, যেমন এই দরজার সামনে লেখা বিআইটিএম, যে কেউ দেখলে বুঝবে এই জায়গাটা বিলংস করে কে, বিআইটিএম। এটাকে আপনি করেছেন, জাস্ট একটা নাম চিন্তা করেছেন। তার মানে যদি বলি ঢাকা, আমি এখানে যেমন ঢাকা ট্রেনিং সেন্টার, মনে করেন সাপোজ এই নামটাকে আমি এস্টাবলিশ করতে যাচ্ছি, বাট একটা নাম প্রতিষ্ঠিত করতে হলে একটা স্পেস নিয়ে, প্রপার্টি নিয়ে সেখানে আসতে হয়, তাই না? তাহলে কীভাবে করবে? যেমন আমি যে ট্রেনিং সেন্টার চিন্তা, ট্রেনিং সেন্টার কি আমি মুখে বললাম ভাসমান ট্রেনিং সেন্টার হবে, এরকম কি পসিবল? এর ধর না, আমার একটা স্পেস লাগবে যেখানে ট্রেনিং সেন্টার তৈরি করবো, এইখানে আমাকে একটা স্পেস নিয়ে ট্রেনিং সেন্টারটা মনে করেন তৈরি করতে হবে। এই নামটা, এই যে বিজনেসের জন্য নামটা চিন্তা করলেন, এই নামটাকে বলা হয় ডোমেইন। এক্স্যাক্টলি নাম নয়, ব্যাক এন্ডে একটা আইপি থাকে, অ্যাকচুয়ালি আসলে আইপিটাকেই ট্রেস করে, বাট আইপি নিয়ে চিন্তা করেন না, এত সব কিছু স্টাডিতে যাওয়ার দরকার নেই। বিকজ মোবাইলে সিম্পলি বলি, মোবাইলে নাম্বার সেভ করেন, একটা নাম দিয়ে না, কারণ কি কন্ট্যাক্ট নাম্বারটা আমার মুখস্থ থাকে না, দ্যাটস ওয়াই আমরা যেটা করি একটা নামে সেভ করি সহজে মেমোরিতে রাখার জন্য। সেম এখানেও facebook.com মনে আছে, বাট যদি এরকম থাকতো 148 সামথিং সামথিং বলা থাকতো, মনে থাকতো? কেউ মনে রাখতে পারতাম না, আর রাখলেও সর্বোচ্চ একটা দুইটা, এত কিছু মনে থাকতো না। দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা নাম দিয়ে এটা দেওয়া হয়, যে কারণে আমরা মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার সেভ করি যখন, সেখানে আমরা দেখি যে সেখানে উপরে কি দেওয়া থাকে, একজনের নাম দেওয়া থাকে, যেটা আমরা সহজেই মনে রাখতে পারি। ব্যাক এন্ডে একটা নাম্বার যেটা আসলে মনে থাকে না, কখনোই রাখি। সো এইখানেও আইপিটা আমাদের মনে রাখার দরকার নেই, আমরা একটা নাম দেখি, ওই নামটাই হচ্ছে এখানে ডোমেইন। ডোমেইন ক্লিয়ার? ওকে, এবার সে হোস্টিং। এই যেটা বললাম যে আমি নামটাকে এস্টাবলিশ করতে যাচ্ছি, তার জন্য একটা স্পেস নিতে হবে না আমাকে, যেখানে আমি সেট আপ করবো আমার ট্রেনিং সেন্টারটা। মনে করেন এই স্পেসটা ভাড়া করলাম, এই স্পেসটা কি বলা হচ্ছে? হোস্টিং। এখন কথা হচ্ছে বিষয় এখানে চিন্তা করেন, আপনি একটা কোম্পানি প্রতিষ্ঠিত করবেন, আপনার কোম্পানির নাম চিন্তা করছেন ঢাকা ট্রেনিং সেন্টার, ফাইন। এই ঢাকা ট্রেনিং সেন্টারের জন্য আপনি 2 বিঘা জায়গা কিনছেন, ভালোভাবে বলছেন 2 বিঘা জায়গা কিনছেন, এটা কি স্পেস না? একটা নির্দিষ্ট আয়তন আছে না এটার? যদি এরকম হতো না 2 বিঘা না, আমি 2 কাঠা জমি কিনবো, অনেক কম না জায়গাটা? এই যে জায়গার তারতম্য হচ্ছে, স্পেস কেনার সময় অনলাইনে এটাও কিরকম বলে, নর্মালি ঢাকা শহরে দেখা যায় ফ্ল্যাট সেল হয় স্কোয়ার ফিট করে, তাই না? এত স্কোয়ার ফিট এত স্কোয়ার ফিট এভাবে করে সেল হয়। আপনারা অনলাইন যে ডিভাইসগুলো ইউজ করেন, যেমন মেমোরি কার্ড ইউজ করেন, তারপরে হার্ড ড্রাইভ ইউজ করেন, এইগুলোতে কি হবে, এটা স্পেসটা হয় জিবি এমবি এগুলো করে তো, তাই না?
সেম অনলাইনে যখন আমরা হোস্টিং কিনি এইভাবে এমবি জিবি করে আমাদের কিনতে হয়। এখন অনেকে বলবেন আমি 100 এমবি নিয়ে একটা ওয়েবসাইট চালাই, ফাইন। কেউ বলবে আমি 1 জিবি নিয়ে একটা ওয়েবসাইট চালাই, আমার হোস্টিং স্পেস 1 জিবি। কেউ আবার বলবেন আমার হোস্টিং স্পেস 20 জিবি, কেউ বললে আমার হোস্টিং স্পেস 50 জিবি। স্পেস বলছি আমরা। এখন আপনি বলতে পারেন এই স্পেসের মধ্যে এত পার্থক্য করে লাভ কি? যদি 100 এমবিতে একটা কাজ হয়ে যায়, সেটা কেন আমি 1 জিবিতে যাব? একদম সিম্পলি অ্যান্সারটা দিই। এইখানের এই যে স্পেসটুকু আছে, এই স্পেসে আপনাকে থাকতে দিলে থাকতে পারবেন না? অবশ্যই পারবেন। এটাকে অর্ধেক করে থাকতে দিই, তাও থাকতে পারবেন। বাট যদি আমি বলি আপনাকে পুরো রুমটা দেওয়া হচ্ছে, তার কমফোর্ট জোনটা বেড়ে গেল না? জাস্ট ম্যাটার এটাই, আর কিছু। আপনাকে আমি চাইলে ছোট একটা স্থানে আবদ্ধ করে রাখতে পারি, বাট আপনি ওখানে কমফোর্টেবল ফিল করবেন না, সহজে নিঃশ্বাস নিতে পারবেন না। সেম ওয়েবসাইটের ক্ষেত্রে এটা 100 এমবির মধ্যে একটা ওয়েবসাইট কি করে রাখে আল্লাহ জানে কিভাবে রাখে, বাট যাই হোক রাখে, তার প্রজেক্টে রাখে। তো এইসব দিক চিন্তা করেন না। নিম্নে আমি যদি বলি একটা ওয়েবসাইটের জন্য অ্যাটলিস্ট 1 জিবি টু 2 জিবি জায়গা তো রাখাই দরকার, কারণ একটা মানে স্বাচ্ছন্দ্যের একটা বিষয় আছে। তো তাহলে তো এটা মুভ করতে পারবেন। অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের মধ্যে আপনি কিছু ভালো ছবি আপ যদি করেন, অনেক স্পেস চলে যাবে। সো কীভাবে কাজ করবেন? তো ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে হোস্টিং, যেটা বললাম যে হোস্টিংটা, কারণ হোস্টিং কিনে দেন আপনি এটাকে ডেকোরেট করবেন। এখন দেখেন, আপনি ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন। ডোমেইন কিনলেন কি, এই যেখানে নাম দিয়ে দিলাম ঢাকা কোচিং সেন্টার। হোস্টিং কিনলাম কি, এই স্পেসটা কিনলাম, এই রুমটা কিনলাম। বাট এখানে কি কিচ্ছু আছে? যখন কিনি পুরো ফাঁকা, কিচ্ছু থাকে না। এইখানে আপনাকে কি করতে হয়? ডেকোরেট করতে হয়, সাজাতে হয়। আপনি এটাকে যে রূপে আনতে যাচ্ছেন, যেমন আপনি যদি কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টারে যান একরকম সাজ হবে, আপনি যদি এটাকে কোনো রেস্টুরেন্টে যান ডিফারেন্ট একটা সাজ হবে। তো যেটার জন্য চান সেভাবে সাজাতে হবে আপনার। এইটাই হচ্ছে যারা ওয়েব ডেভেলপ করে বা ওয়েব ডিজাইন করে তাদের কাছে। এখন যদি আপনি চিন্তা করেন আমি একজন পার্সন যে কিনা এসইও এক্সপার্ট, আমি একজন পার্সন যে কিনা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এক্সপার্ট, আমি একজন পার্সন যে কিনা কন্টেন্ট রাইটিং এক্সপার্ট, আমি একজন পার্সন যে সবই করি, সব বিষয়ে এক্সপার্ট হওয়া যায়। আপনার মাল্টি ট্যালেন্টেড হতেই পারেন, একজন পার্সন হতেই পারে মাল্টি ট্যালেন্টেড, বাট তার স্কিল মেইন জায়গায় একটা জায়গায় ফোকাস থাকবে, ওইটাকে কেন্দ্র করে মাল্টি ট্যালেন্টটা ছড়াবে আপনার। ওইটার দরকারে জায়গাটা মানে রিকোয়ারমেন্টস যা আসে ওই জিনিসগুলো আপনি হয়তো কিছুটা নলেজেবল পার্সন হতে পারেন, বাট আপনি সব করে বেশি একসাথে এক্সপার্ট হতে পারেন, এটা বলা ঠিক না। এখন কথা হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং এই দুইটা জিনিসকে বুঝতে পারছি। এই ডোমেইন হোস্টিং কেনার পরে কি হবে? ফাঁকা, কিছু নাই। ওখানে ঘর তৈরি করতে হবে আমাদেরকে সাজাতে হবে সেটা, তাই না? আমাদের প্রপার্টি আমরা যেমন খুশি সাজাবো, রাইট? এবং এই সাজানোটা আপনারা নিজেরাই সাজাবেন। বিলিভ করেন, যদি কারো নলেজ জিরোতে থাকে, জিরো, যে শুধু মাউসটা ধরতে পারেন আদার্স কিচ্ছু জানেন না, সেও আগামী 11টা ক্লাস পরে আপনার কাছে একটা ওয়েবসাইট থাকবে, এবং সেটা প্রপারলি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এইভাবেই তৈরি করবো আমরা, এবং সেটা আমি করে দিব না। বিলিভ করেন, আমি যে কিচ্ছু করে দিব না, আপনি নিজেই করবেন। বাট শুধু এইটুকু ভরসা রাখেন যে না, আপনি করতে পারেন। জাস্ট এইটুকু নিজের উপর আস্থা রাখেন যে আপনি পারবেন। এইটুকু যদি রাখতে পারেন, দেন বাকিটা আমি আপনাকে পুশ করে বলেন, যেভাবে বলেন আমি করাই নেব। আর আজকের ফার্স্ট ডে আপনাদের হয়তো অনেকেই মনে হতে পারে যে এই বিষয়গুলো হয়তো জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য বলছি আমি, আসলে এটা কীভাবে পসিবল? 11টা ক্লাসের মধ্যে একটা তো আসছে এসিও শিখতে, তারপর এসিও শিখবো, পাশাপাশি একটা ওয়েবসাইটও নিয়ে বেরোবো, এটা কী করে পসিবল? বিকজ আমি আমার প্রিভিয়াস ব্যাচগুলো এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তারাও এটা করছে। তারা যেহেতু করতে পারছে, আপনি কেন পারবেন না? আর এবার তাদের কথা যদি বলি, একদম তারাও এরকম ফ্রেশার ম্যাক্সিমাম, কারণ এসিও এইটাই হচ্ছে রুট লেভেল, একদম শুরুটা এইটা। ইন্টারনেট মার্কেটিং জগতে শুরুটাই এখান থেকে আসে, এসিও থেকেই আসে। তো এই জায়গায় সবাই আসে যারা তারা জিরো লেভেল থেকে আসে। এখানে ভয় পাওয়ার কিছু নয় যে আমি কিছু জানি না। আরও 10টা ইনস্ট্রাক্টর আছে যারা অনেক কিছু জানে। দেখেন, আপনার জানতে হবে না, আপনার যদি শেখার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এনাফ, আর কিছু লাগবে না। তো এইটা নিয়ে কেউ চিন্তিত হয় না যে কীভাবে হবে, কি করতে হবে, প্রত্যেকটা স্টেপ আমি বলেই দিব। জাস্ট আমাকে ফলো করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো আমরা ছিলাম শুধুমাত্র এসইও কাকে বলে, এসইওর কথা থেকেই ডোমেইন হোস্টিং আসা হলো আমাদের।
তো এখন কি কারো মনে কোনো কোশ্চেন আছে ডোমেইন হোস্টিং কি? আশা করি নাই। এই এক্সাম্পল টেনে কথা বলার আসলে আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বইয়ের ভাষায় কথা বললে না মনে থাকবে না, কারণ 12টা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে এত এত ইনফরমেশন শেয়ার করা হবে যে বইয়ের ভাষায় বললে ওটা মনে থাকবে না আপনাদের, হয়তো এইভাবে বলে কিছু হলে মনে রাখবেন, দ্যাটস ওয়াই এটা বলা। এবার আসি একটু এসইওর প্রকারভেদ। অ্যাকচুয়ালি প্রকারভেদ ঠিক না, আসলে কাজের ধরন বা ভঙ্গি, এসইওটাকে কিভাবে আমরা করে থাকি। এসইওর কাজের ধরন যদি বলি, একদম সিম্পলি এসইওকে দুইভাবে করা হয়। একটা হচ্ছে পেইডে, পেইড বলতে গেলে টাকা পে করে, কাকে টাকা পে করতে হয়? গুগলকে। অথবা যদি আপনি বিংয়ে সার্চ দেন, তা বিংয়ের জন্য কাজ করেন, দেন বিংকে, মানে যে সার্চ ইঞ্জিনে করছেন সেই সার্চ ইঞ্জিনকে পে করতে হবে। বিষয় হচ্ছে এরকম, আপনি এনটিভিতে অ্যাড দিতে যাচ্ছেন, এনটিভিকে পে করেন, আরটিভিতে যাচ্ছেন, আরটিভিকে পে করেন, জাস্ট এইটাই। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অর্গ্যানিক বা ফ্রি মেথড। আমরা যেটা করব সবাই অর্গ্যানিক বা ফ্রি মেথডে করবো। ভাই আমার টাকা নেই, এসইও করতে আসছে বিকজ আমি চাই এটাই, অর্গ্যানিকলি চাই, আমি কোনো পেই করতে যেতে যাচ্ছি না। আমরা যেটা করব অর্গ্যানিক বা ফ্রি। আসেন একটা জাস্ট এক্সাম্পল দেখি। আমি এসইও লিখে সার্চ করলাম, রাইট? সার্চ করার পরে একটু খেয়াল করেন, এই যে রেজাল্টগুলো আসছে প্রথম চারটা, সবগুলোর আগে ছোট্ট করে অ্যাড লেখা, রাইট? আমরা আশা করি দেখছি এটা আগে, যে এখানে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে ছোট্ট করে এখানে অ্যাড লেখা, একটা অংশে অ্যাড লেখা। এক্স্যাক্টলি যে অ্যাড লেখা, এটার অর্থটা কি? সহজ কথা, এটা পেইড, পে করা হয়েছে। এই পেইড এই অপশনটার কয়েকটা নাম আছে, একটু নামগুলো বলি। যেমন এটাকে পিপিসি বলা হয়, পে পার ক্লিক, মানে এখানে যে অ্যাড দিচ্ছে আসলে অ্যাডের টাকাটা কিভাবে কাটে, প্রত্যেক ক্লিকে ক্লিকের টাকা কেটে নেয়। যেমন এই অ্যাডের উপরে যদি আপনি ক্লিক করেন, টাকা কেটে নেবে কার কাছ থেকে? এই যে অ্যাডটা দিয়েছে ওনার যে ওয়েবসাইটের, তার কাছ থেকে গুগল টাকা কেটে নেবে, আপনার কাছ থেকে নেবে না। যদি একটা মজার বিষয় এখানে শেয়ার করি, অ্যাড যারা দেয় তারা কেন দেয়? দুইটা কারণ দেয়। একটা হচ্ছে নিজেদের মার্কেটিং ব্র্যান্ড বজায় রাখার জন্য, সেকেন্ড রিজন যেটা, ভাই আমি অর্গানিকলি আসতে পারছি না, বাট আমার আসা দরকার, আমি অর্গানিকলি বা ফ্রিতে আসতে পারছি না, আমার আসা দরকার, দ্যাটস ওয়াই আমি গুগলকে টাকা দিচ্ছি যে তুমি আমার একটাকে শো করাও এখানে। এছাড়া আর কোনো রিজন নেই। একটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য, যে সেলফ ব্র্যান্ডিং বা ইমেজটা ধরে রাখা, আর একটা হচ্ছে আমার ভাই এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে হবে, অর্গানিকলি পারছি না, দ্যাটস ওয়াই আমি পে করছি, আমাকে আনো র্যাঙ্কে। মজার বিষয় হচ্ছে, আপনি আমাদের কথাই বলি, আমরা কি অ্যাডগুলোতে ক্লিক করি? খুবই কম মানুষ, পিপল যারা আছে, খুবই কম পার্সেন্টেজ লোক আছে যারা অ্যাডে ক্লিক করে, খুবই কম। আমাদের ভিতরে অনেকের ইন্টেনশন এরকমও থাকে, অনেকে মনে করে হয় মাঝে মাঝে এইখানে ক্লিক করলে না জানি কি হয়, এটা দেখতে একটু ডিফারেন্ট, অ্যাড দেখা যায়, অ্যাড লেখা দেখে, সো অনেক কিছু চিন্তা করি। সোজা কথা, অ্যাডে ক্লিক কম পড়ে, এটাই সত্যি। সবচেয়ে বেশি ক্লিক আসে অর্গ্যানিক সার্চ, অর্গ্যানিক বা ফ্রি রেজাল্টে আসে। তার মানে এখানে আমরা যে অর্গ্যানিক বা ফ্রি রেজাল্টটা দেখছি নিচে, এই যে পার্ট, এইটাই হচ্ছে আমাদের টার্গেটেড প্লেস। কেন টার্গেটেড প্লেস? বিকজ আমরা এই কাজটাই, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার, যাদের কাজ হচ্ছে কোনো একটা ওয়েব পেজকে এই জায়গাটায় নিয়ে আসে, এই টপে নিয়ে আসে। কারণ আমাকে টাকা থাকলে আমাকে অপটিমাইজেশনের দরকার নেই, আমার টাকা আছে, আমি একজন সার্চ ইঞ্জিন মার্কেটার, আমার টাকা আছে, আমি তাহলে কি করতে পারি? ওকে ফাইন, আপনি জাস্ট গুগলকে টাকা দেন, অ্যাকসেপ্ট করেন, ক্যাম্পেইন রান করেন, গুগল আপনার একটাকে শো করে দেবে, শেষ। এইখানে কোনো ওই কম্পিটিশনে চিন্তা করার খুব বেশি ঝামেলা নেই, যদিও আছে, বাট ওই লেভেলে চিন্তা নেই। কারণ গুগলে টাকা দিলে সে কোথাও না কোথাও অ্যাড আপনার শো করবে। কিন্তু আপনি যদি চান এইভাবে যে না আমি টাকা দিব না, বাট আমি এখান থেকে আমার বিজনেস বের করে আনবো, আমি অডিয়েন্স নিয়ে আসবো আমার সাইডে, এইটাই হচ্ছে আমাদের কাজ। এইখানে একটু গুগলের সাথে আমাদের একটু অন্যরকম ভাবে কাজ করতে হবে, একটু মানে কি বলে যে হাঁটতে হাঁটতে লড়াই, একটা কথা আছে না কিরকম, গুগলের সাথে আর কি ই করা, কম্পিট করা, একটু এরকমই আমাদের কাজ। কারণ গুগল অর্গানিক রেজাল্ট পছন্দ করে না। কেন করবে? সিম্পল কথা, কেন করবে? তার তো কোনো লাভ নেই। অর্গানিকলি সে দেখাচ্ছে বিকজ এটা তার দেখাতে হবে কি একটা পার্ট, কিন্তু সেটা না পছন্দ করে না। সে পছন্দ করে কি?
তারকে যত বেশি অ্যাড দিবে তার তত বেশি লাভ, যত বেশি অ্যাড তার তত বেশি টাকা। তো এইখানে আমরা সেই জায়গায় কাজটা করি সেখানে তার অপছন্দ, সেই কাজটা আমরা আর কি তাকে পছন্দ করাতে বাধ্য করি। তো এইখানটা আমাদের একটু কাজ করতে হয়। তো এই যে অর্গানিক পার্ট যেটা বা ফ্রি মেথড যেটা, আমরা পুরো কোর্সের মধ্যে এই জিনিসটাই শিখব যে কিভাবে ফ্রি মেথডে বা ফ্রি ভাবে কাজ করে একটা ওয়েব পেজকে, একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসা যায়। এটাই আমরা পুরো কোর্সে, ওভার দ্য কোর্স এটা আমরা শিখব। এবার আসি এই যে অন পেজ কথাটা, সরি এই ফ্রি বা অর্গানিক কথাটা বললাম। এই ফ্রি বা অর্গানিক মেথডে কাজ করাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। এক্স্যাক্টলি অন পেজ অফ পেজ বলতে কি বোঝাচ্ছে? আপনি ডোমেইন কিনেছেন, আপনি ভালো করে এটাকে বোঝেন। আপনি এই স্পেসটা কিনেছেন, রাইট? আমরা একটু আগে কথা বলছিলাম যে আমরা স্পেসটা কিনেছি, হোস্টিং। এইখানে স্পেস কিনে এখানে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছি, আমাদের ঢাকা ট্রেনিং সেন্টার ডোমেইন। ডোমেইনও কিনলাম, হোস্টিংও কিনলাম, তার মানে আমি একটা বিজনেস রান করার জন্য আমি রেডি। আচ্ছা, এবার আসি আমি আসল কথায়। আমাকে এটাকে একটা শেপে আনতে হবে না? আমি যেটা চাচ্ছি যে আমি ট্রেনিং সেন্টার বললে ট্রেনিং সেন্টারের মতো করে সাজাতে হবে না এটাকে। তার মানে আমার কোনো জিনিসপত্র লাগবে, এইটাকে যেমন চেয়ার টেবিল লাগবে, কম্পিউটার লাগবে, এসি লাগবে, লাইটিং লাগবে, প্রজেক্টর লাগবে, সব কিছু দিয়ে তারপর এটাকে আমি একটা ট্রেনিং সেন্টারে রূপ দিতে পারবো, রাইট? এই যে জিনিসগুলো করছি, এইটা করতে কি আমি রুমের বাইরে গিয়ে সাজাচ্ছি না ভিতরে? ভিতরে করছি না? এই যে ডেকোরেশনের যাবতীয় যা কাজ করছি সবই তো রুমের ভিতরে, আমার প্রপার্টির ভিতরে, সোজা কথা। এই কাজটা কি বলা হয়? অন পেজ। তার মানে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে থেকে যা কিছু করবেন সব কিছু অন পেজের কাজ। অন পেজ, অন পেজ যা করছেন ওয়েবসাইটের ভিতরে যা করছেন, সিম্পলি একটা ডট কোথাও দিচ্ছেন, একটা ডট দিচ্ছেন, ওইটাও অন পেজে। যা করবেন এভরিথিং আপনি বা যা কাজ করছেন আপনি আপনার ওয়েবসাইট ভিতরে থেকে, এবং কেন করছেন? এটা ওয়েবসাইটকে সাজানোর জন্য করছেন, ওয়েবসাইটকে ইমপ্রুভ করার জন্য করছেন, হোয়াটএভার, যে কোনো কারণে হতে পারে। শুধু ডিজাইন না, অ্যাকচুয়ালি অনেক কিছু আছে। ডিজাইন তো শুধুমাত্র ডেকোরেট করা, দেন এরপরে আপনাকে সাজাতে হবে, কন্টেন্ট দেওয়া, ওয়েবসাইটের মধ্যে ইমেজ দেওয়া, বিভিন্ন কাজ আছে। That means a web page, a one page. বল বল। অন পেজ কথাটা বুঝতে প্রবলেম? আচ্ছা, এইটুকু কি বুঝছেন? আমরা একটু আগে যেটা বললাম যে আমরা একটা ডোমেইন নিয়েছিলাম, হোস্টিং নিয়েছিলাম। আচ্ছা, ডোমেইন হোস্টিং নেওয়ার পর এখানে তো কোনো সাইট ছিল না, তাই না? কোনো সাইট তো রেডি ছিল না সেখানে, রাইট? আমরা ওখানে একটা সাইট তৈরি করব এখন। সাইট বাদ দেন, সাইটের কথা ভুলে যান, সাইট বলে অন্য চিন্তা করবেন। এখানে আমি স্পেস কিনেছিলাম, স্পেসের মধ্যে আমি চিন্তা করছিলাম একটা ট্রেনিং সেন্টার দিব। বাট আমি যখন স্পেস কিনেছি তখন কি আমার সব ল্যাপটপ বা এইসব কিছু থাকবে? পুরো ফ্লোরটা ফাঁকা থাকবে, রাইট? এখন এটাকে আমাকে সাজাতে হয়েছে। আর আপনি মানে সাজানো মানে কি? তাহলে ওয়েবসাইট ডিজাইন, রাইট? ওয়েবসাইট ডিজাইন, ওয়ান সাইড অফ ডিজাইনিং, এটা সাজাচ্ছেন। কিন্তু শুধু ডিজাইনিংটা পার্টটাই আসলে মেইন এখানে না, আরো অনেক কিছু আছে এখানে। সাইট থেকে ডিজাইনিং যখন করছেন আপনার সাইটে কন্টেন্ট দিতে হয় না, লিখতে হয় না, কিছু ইনফরমেশন দিতে হয় না, আপনাকে পেজ ক্রিয়েট করতে হয় না, যেমন প্রত্যেক সাইটে অ্যাবাউট পেজ, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, এরকম যাবতীয় আরো থাকে না ডিটেলস। এই যেগুলো দিচ্ছেন, যা করছেন, সোজা কথা আপনি এই গণ্ডির ভিতরে থেকে যা করবেন সব কিছুই অন পেজ। আপনি আপনার ওয়েবসাইট যেটা তৈরি করছেন বা ওয়েবসাইট যেটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তার ভিতরে থেকে যা কিছু করবেন সবই অন পেজের কাজ। তাহলে অফ পেজ কি? এখানে আপনার ওয়েবসাইট তৈরি করছেন, বা সরি এখানে আপনার ট্রেনিং সেন্টার দিয়েছিলাম। আপনি জানেন, আপনার ফ্রেন্ডস জানে, ফ্যামিলি মেম্বার জানে, আর এই ফ্লোরের কয়েকজন লোক জানে, এছাড়া কেউ জানে? জানার কথা না। কারণ আপনি এটাকে কখন জানবেন? যখন আপনি এটার জন্য মার্কেটিং করবেন, যখন আপনি এটাকে সবার কাছে জানাবেন। কারণ সেটা কিভাবে জানাবেন? এটা আপনার বিভিন্ন ওয়ে আছে। আগে যেমন সহজ কথা যেগুলি, আগে যে মার্কেটিং ছিল, মাইকিং করতো, তাই না? ডোর টু ডোর যে বলতো, তারপরে ব্যানার, তারপরে যে কি বলে এগুলো, কারোর হাতে দেয় লিফলেট, এই যে এগুলো দেয়, এগুলো দেওয়াও তো একটা মার্কেটিং করা, জানিয়ে আসা। যে দেখবেন নতুন এলাকায় কোনো দোকান বা শপ চালু হলে মসজিদের সামনে জুম্মার দিন দেখা যায় তারা লিফলেট বিলি করে, হাতে দিয়ে যায়। কেন দেয়?
যে আপনি জানেন না এখানে একটা মার্কেটিং বা একটা কিছু একটা আছে, এখানে একটা নতুন একটা ট্রেনিং সেন্টার আসছে, অ্যাটলিস্ট আপনার হাতে যেন এটা পৌঁছে। আরেকটা মার্কেটিং খুব ভালো দেখা যায় ফার্মগেটে। ফার্মগেট থেকে যখন আপনারা আসেন বাসে করে, বাসের মধ্যে ছোট ছোট কাগজ ছুঁড়ে মারে, দেখছি না নাকি দেখি নাই? কি লেখা থাকে বলেন তো, বলা যাবে না? আচ্ছা, কলিকাতা হারবাল জীবনের শেষ চিকিৎসা, এক ফাইলই যথেষ্ট। আচ্ছা, তো এই যে জীবনের শেষ চিকিৎসা বলেন যা বলেন, এক্স্যাক্টলি এরা যে মার্কেটিংটা করছে এটা তো ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, রাইট? 500 জনের কাছে দেখেন, আমি ওইটাকে ওই সেন্স থেকে চিন্তা করে এই সেন্স থেকে চিন্তা করে, তারা 500 জনের কাছে ছুঁড়ে মারছে, একজনও যদি ওইখান থেকে কনভার্টেড কাস্টমারে পয়েন্ট হয় তাদের কাছে বেনিফিট ওটাই, দ্যাটস ওয়াই তারা এটা করছে। বাট এটা কি রিলেভেন্ট? কোনো যুক্তিকতা আছে? বিকজ আপনি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছেন না, যার দরকার না ম্যাক্সিমাম তাকে আপনি দিচ্ছেন, থ্রো করছেন। এবং হাতে দেয় এক কথা, যেমন লিফলেট যখন দেয়, ভাই নিবো না, আমি নিলাম না, আলাদা কথা, আপনি থ্রো করছেন তার গায়ে, আর কিছু না, জাস্ট ছুঁড়ে মারছেন। সো এটা তো হতে পারে না, এটা মার্কেটিংয়ের কোনোই না, বাট দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। কিন্তু আমরা যেটা করছি বা আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাই, আমরা এখানে প্রতিষ্ঠানটা রান করেছি, এইটাকে প্রচারণার জন্য এই গণ্ডির বাইরে বেরোয় যখন কোনো কাজ করব আমরা, ওইটাই হচ্ছে অফ পেজ। অফ পেজ মানেই হচ্ছে আপনি এটার মার্কেটিং করেন, সোজা কথা, আপনার প্রতিষ্ঠান, আপনার বিজনেস, আপনার ওয়েবসাইট ওয়ার্ল্ডের সবাইকে জানান। শুধু এইখানে বসে থাকলে জানবে? কেউ জানবে না। অ্যাটলিস্ট আপনাকে বাইরে বের হতে হবে, বাইরের কান্ট্রিতে যেতে হবে, বাইরের মানুষের কথা বলতে হবে, তাদেরকে জানাবেন। ওই জানানোর ওয়েটাই হচ্ছে অফ পেজ, রাইট? অবশ্যই। সিম্পলি বলি, ব্যাকলিংকের একটা সহজ একটা এক্সাম্পল দিই। আপনি মসজিদের কাছে নামাজ পড়তে বের হলেন, ধরে সময় আপনার হাতে একটা লিফলেট দিয়ে দেওয়া হলো, ভাইয়া আমরা এখানে একটা নতুন শপ চালু করছি আজকে, যদি আজকের আসেন 10% ডিসকাউন্ট আছে। সিম্পল। আপনি কি কোনো কারণে আপনার আজকে সারাদিনের মধ্যে ঘর থেকে বেরোনোর ইচ্ছা নাই, যেই বলছে ভাই 10% ডিসকাউন্ট আছে, আপনি আজকে তাহলে একটা কাজ করি, বিকেল তো ফ্রি আছে, যাই একটু ঘুরে আসি, ওই যে লিফলেট আছে ঠিকানা দেখে আপনি চলে গেলেন না ওইখানে, আপনারা কি ব্যাকলিং মানে কি লিঙ্ক বেঁধে নিয়ে টাইনে চলে গেছে? এটাও এক ধরনের ব্যাকলিং। সে কি আপনার থ্রুতে এখানে নিয়ে গেল না আপনাকে? এটাই ব্যাকলিং। আচ্ছা, ওদিকে পরে ডিফারেন্ট পরে দেখুন। তো অন পেজ অফ পেজ বোঝা গেছে। এখন আসি আমরা, এগুলো কিন্তু জাস্ট আমরা এসইও প্রকার ভেদতে নিয়ে কথা বলছি, হ্যাঁ, বেসিক কথাগুলো আর কি। এখন আসি আমরা একটা কথা শিখি। এই যে এসইওর কথা বললাম একটু আগে, যে মার্কেটিং করার কথা, যেটা থ্রো করছে আমাদের, এটা কি ঠিক? ঠিক না। এটা ভালো একটা মার্কেটিং ওয়ে হতে পারে। আমরা সবাই আর্নিং করতে চাই, সবাই চাই একটা ভালো লাইফ লিড করতে, সব জন্য দরকার কি টাকা, আর্নিং করতে চাই। বাট এই যে আর্নিং করতে যাচ্ছেন, অনেকে আছে ভাই একদম টানা মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কাজ করে 30 তারিখের দিন হাতে 10,000 টাকা বেতন পেয়ে খুব খুশি সে, এইটা একটা আর্নিং। অনেকে আছে আবার মাসের 1 তারিখ থেকে 10 তারিখ তাদের কাছে কোনো ম্যাটার না, বাসে উঠছে আর জনের পকেটে হাত দিয়ে ওই 10,000 টাকা একবার নিয়ে চলে এসেছে, এটাও তো আর্নিং, রাইট? এটাও তো আর্নিং, অন পেজ অফ আর্নিং, এটাও তো আর্নিং। এসইওটাও এরকম। একজন ব্যক্তি যে কিনা সার্চ ইঞ্জিনের এই টপ পেজ ধরার জন্য অনেক কষ্ট করে, সাধনা করে, সময় দিয়ে, টাইম ইনভেস্ট করে, শ্রম দিয়ে তারপরে এই জায়গাটাতে আসছে, সে তার ফল পেল কিভাবে? টপে এসে। আবার সেম আর একজন ব্যক্তি, এত কিছু ভাই টাইম নেই আমার করার, আমার এত কিছু টাইম নেই করার, আমি কি করব? ইললিগাল ওয়েতে যাবো। সব জায়গায় ইললিগাল ওয়ের জন্য একটা শর্টকাট, সোজা কথা, শর্টকাট মানেই যেটা সেটা ইললিগাল ওয়ে, এক কথা। এখানে স্মার্ট ওয়েটা শর্টকাট নিয়ে সেটা ডিফারেন্ট ইস্যু। যে এইখান থেকে মনে করেন ফার্মগেট থেকে আপনি মোহাম্মদপুরে যাবেন, স্মার্ট ওয়েতে একটা চিন্তা করে শর্টকাট বের করতে পারে, যে ভিতর থেকে চলে যায়, জামবাক্সে চলে গেলাম, এটা ডিফারেন্ট ইস্যু। বাট ইললিগাল ওয়েতে যাওয়া সেটা অন্য কথা। আপনি যেটা চিন্তা করছেন সার্চ ইঞ্জিনে আসার জন্য, আপনি শর্টকাট মানেই সেটা হচ্ছে যেটা লিগাল না, সার্চ ইঞ্জিনের রুলস বা গাইডলাইন যেটা আপনাকে অ্যালাউ করেন, আপনি সেই কাজগুলো করছেন। করে কি করলেন? গুগলের টপ পেজে চলে আসছে, র্যাঙ্ক করছে। এখন আপনি বলবেন তাহলে
এর মধ্যে ইনসাফটা গুগল কি করল? যে লোক পকেটে হাত দিয়ে টাকা তুলে নিয়ে যায়, ভাই কপাল কি সব দিন ভালো থাকে? কোনোদিন কি হাতটা ধরে বসে না কেউ? যেদিন ধরে বসে সেদিন কি হয়? যেদিন ধরে বসে ওই দিন তার লাইফের শেষ দিনও হতে পারে, অথবা তার লাইফ এমন একটা পর্যায়ে চলে যাবে তারপরের দিন থেকে যে সে হয়তো ওইখান থেকে রিকভার করে ব্যাক নাও করতে পারে। রাইট? সেম গুগল এই কাজটা করে, যে সময় ধরবে একবার ওই পর্যায়ে নিয়ে ছেড়ে দেবে। একটা বিষয় সবসময় মনে রাখবেন, চোর তখনই চোর যখন সে ধরা পড়ে চুরি করা অবস্থায়। তার আগে তাকে চোর বলতে পারবেন না। যদি তাই বলার ক্ষমতা থাকতো মানুষের, ভাই আমাদের সবারই বাংলাদেশে সবাই চোর বলতো। বাংলাদেশে বড় বড় পর্যায়ে যারা তাদের সবাই চোরই বলে ডাকতো। বড় বড় রাখবে না, সবাই কি বলতো অ্যাকচুয়ালি বলতে গেলে? চোর তাকেই তখন চোর বলবে যখন সে চুরি করা অবস্থায় তাকে ধরছে, ওই টাইমে সে চোর। তা না হলে ধরা না পড়লে সে চোর না, সে বাদশা। সহজ কথা। কারণ যে পকেটে হাত দিয়ে 10,000 টাকা নিয়ে গেছে তার ওই দিন কি বলেন? পার্টি ডে। সে এখন পার্টি করবে, সিম্পলি কথা, সে পার্টি করবে। বাট যদি সে ধরা পড়তো, পার্টি ওই দিনই শেষ। তো এই যে দুটো ওয়ে বললাম, অ্যাকচুয়ালি গুগল এই জিনিসটা ফলো করে এবং এই কাজ করার পদ্ধতির উপর ডিপেন্ড করেই এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট টেকনিক। হোয়াইট হ্যাট টেকনিক আসলে কাকে বলে? হোয়াইট হ্যাট, আমি একজন ভালো ব্যক্তি, আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আমি একজন সুনাগরিক। নাগরিক এবং সুনাগরিকের মধ্যে পার্থক্য আছে। সুনাগরিক সেই যে কিনা একজন নাগরিক হিসেবে যে দায়িত্ব কর্তব্য আছে একটা রাষ্ট্রের দেয়া রুলস রেগুলেশন ফলো করে চলে। আপনি একজন সুনাগরিক ব্যক্তি, আপনি এমন একজন ওয়েবসাইট ওনার যে কিনা তার ওয়েবসাইটটাকে গুগলের যত প্রকারের রুলস গাইডলাইন দেওয়া আছে সবকিছু ফলো করে আপনি তৈরি করছেন। এখন এই ক্ষেত্রে একটা কথা আবারও মনে করাই দিই বা স্মরণ করাই দিই, সেটা হচ্ছে আপনি একজন সুনাগরিক, তাই বলেই না আপনার মান্থলি আর্নিং লাখ টাকা। রাইট? এর তো বিলিভ করি। আপনি একজন সৎ ব্যক্তি, তার মানে এই না আপনার আর্নিং লাখ টাকা হতে হবে। আপনার আর্নিং 5,000 টাকা হতে পারে। এটা আপনি ওইভাবে মেজার করলে হবে না। এখন যদি আপনি সৎ ব্যক্তি এটা চিন্তা করেন, অসৎ ব্যক্তিরা মাসে 1 লাখ টাকা পায়, আমি সৎ হয়ে লাভ কি তাহলে অসৎ হয়ে যায়, এটা আপনার তাহলে অন্য কথা। এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আপনার ওয়েবসাইট আপনি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করছেন, আপনার ওয়েব পেজকে আপনি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে রেডি করছেন, গুগলের যত রুলস আছে সব মানছেন, প্রপার গাইডলাইন ফলো করে তৈরি করছেন, বাট তারপরও র্যাঙ্কে আসে না। তার মানে কি সেল হয় না? টাকা পাচ্ছেন না, আপনি কষ্ট পায়েন না বা কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। সময় দেন, একদিন না একদিন আপনি আপনার ফল পাবেন। বাট গুগলের ফার্স্ট পেজ এখন আর গ্যারান্টি দেওয়ার জায়গা না, এইটা মনে করে দিলাম। এবং আজীবন মনে রাখেন, গুগলের ফার্স্ট পেজ এখন আর সেই টাইম নেই যে আপনি বলবেন আমি তোমার গুগলের ফার্স্ট পেজে এনেই দেবো গ্যারান্টেড রেজাল্ট। এই টাইম এখন আর নাই। আপনি সব কিছু প্রপারলি করছেন, সব কিছু ডান, বাট র্যাঙ্কে আসছে না, আসতেই পারে। বাট অ্যাটলিস্ট আপনি নিজে মন থেকে এই জেনে অন্তত সন্তুষ্ট ফিল করবেন আপনি সৎ, আপনি একজন প্রপার অপটিমাইজার যেখানে গুগলের সব রুলস মেনে চলছে। এইটাকে মেনে কাজ করতে হবে। এইটাকে মেনে কাজ করাটাই হচ্ছে হোয়াইট হ্যাট। বুঝতে পারছি হোয়াইট হ্যাট কি? এখন বলতে পারেন যে গুগলের হোয়াইট হ্যাট তো বুঝলাম যে চুরি করবো না, রুলস ফলো করবো, তো রুলসটা কি? তাই তো জানি না, তাই না? রুলস জানলে তো ফলো করবো, রুলস জানার জন্যই তো আসছেন, সেটা আমরা শিখবো, ওভার দ্য টাইম শিখবো। বাট এটা হলো মেইন কথা, আপনাদের পুরা কোর্সে এটাই শেখানো হবে। সেকেন্ড যে ওয়ে, ওই যেটা বললাম একদিনে 10,000 টাকা পকেট থেকে নিয়ে যাচ্ছে, তার আর্নিং ভালো হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাট করে আপনি হয়তো বা গুগলের টপে আসতেও পারেন, আসবেন না তা না, অবশ্যই আসতে পারেন, বাট ওইটা কখনোই কখনোই লং রানে যাবে না, গ্যারান্টেড। এবং এটা গ্যারান্টি, এটা কোনো মিস নাই। কখনো এটা বলতে পারবে না কেউ লং রানে বা অনেক লং টার্ম কোনো প্ল্যানে যে অসৎ জিনিস টেকে, কখনো না, টিকবে না, সার্ভাইভ করতে পারে না। ওটা স্টে দাঁত না, এমনি ওটা দুর্বল। সো বিকজ এইখানেও গুগলের কেসটাও তাই, যখনই কোনো ওয়েবসাইট কোনো গুগলের রুলস অমান্য করে ইলিগাল ওয়েতে যে
আনএথিক্যাল কোনো ওয়ে নিয়ে কাজ করে র্যাঙ্কে আসতে পারছে, টপে চলে আসছে, বাট সেটা স্টে করবে না, গ্যারান্টি নিতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সে আজকে আসছে, কালকে যেদিন ধরা খাবে সোজা কথা, ওই যেদিন ধরা খাবে সেদিন আর নাই, শেষ, সেম তাই হবে। বাট আপনি একজন সুনাগরিক, আপনি দেশের একজন সৎ ব্যক্তি, বাট বাসের সিটে বসছেন, পাশে যে বসছে সে ভুল করে যাওয়ার সময় তার মানিব্যাগটা ফেলে গেছে, আপনি দেখছেন সে উঠে আছে, মানিব্যাগটা পড়ে গেছে, বাট আপনি তাকে ডাকলেন না, আপনি আরো হাত দিয়ে মানিব্যাগটা সরায় নিচে রেখেছেন, সে চলে গেছে, বাসতে নেমে গেছে, পরের মানিব্যাগ থেকে টাকাগুলো বের করে নিজের পকেটে চলে আসছে। আপনারা কেউ চোর বলছে? কেউ বলবে? আপনার পকেটে টাকা আসছে, আপনার অবস্থা ভালো আছে, মন ভালো, সব কিছু ভালো, রাইট? এইটাকে বলা হয় গ্রে হ্যাট। সেকেন্ড অপশন তো ব্ল্যাক হ্যাট। গ্রে হ্যাট, গ্রে হ্যাট কেন বললাম? গ্রে হ্যাটটা হচ্ছে আপনি খুব ভালো ব্যক্তি, মাঝে সাঝে একটু এদিক ওদিক করেন, সমস্যা কি? কেউ তো দেখে না, দেখলে না হয় কেউ বলবে। গ্রে, গ্রে ধূসর, ধূসর, রাইট, গ্রে হ্যাট। ওকে, তার মানে তিনটা টেকনিক্স আসে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট যেটা পিওর, ব্ল্যাক হ্যাট যেটা একদম ফ্রেশ, পুরাই ফ্রেশ, আর গ্রে হ্যাট সোজা কথা শঙ্কর জাত, গরু আর মানে অস্ট্রেলিয়ান আর, রাইট, হোয়াইট হ্যাট, হ্যাট 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 হ্যাট। এই জিনিসগুলো কি বোঝাতে পারছি? কোনো প্রবলেম? এতদিন এসিও নিয়ে অনেক কিছু শিখছেন, পড়ছেন, বুঝছেন, জানছেন, এই জিনিসগুলো এইভাবে চিন্তা করছেন কখনো? করতে পারেন, অনেকেই করতে পারেন, না পারার কিছু নেই, বিকজ এখন অনলাইনে সব কিছু অ্যাভেলেবেল। আমি যা কথা বলছি সব কথা কেন, এর চেয়ে বেশি রিসোর্স অনলাইনে অ্যাভেলেবেল। আমাদের একটা প্রবলেম আছে, ওই যে নিজেরা থেমে থাকি গাইডলাইনের জন্য, ধাক্কাটা কেউ দেয় না কেন? একটু ধাক্কা দিক না, বা মনে করেন বিশাল বাস লাইনের মধ্যে আপনি দাঁড়ায় আছেন, ইচ্ছে করে দাঁড়ায় থাকেন, সমস্যা নেই, ধাক্কা তো দিবেই, ওই জন্য ওয়েট করছেন, তো আসেন একটু ধাক্কা দিই আজকে। ওকে, তো আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম, আলোচনার মুদ্রা কথা বা মেইন কথা যদি বলি, এটা আমরা এসইও কাকে বলে, এসইওটা করা হয় কার জন্য, ডোমেইন হোস্টিং বলতে কি বুঝি, এবং এসইও আসলে টাইপস বলি বা প্রকারভেদ বলি, অথবা এটা করার টেকনিক্সের উপর ডিপেন্ড করে বলি, কয় ভাগে ভাগ করা যায়, এইগুলো একটু, এইগুলো নিয়ে কার কোনো প্রবলেম আছে? ওকে, না থাকলে ভালো। স্যার, পোস্টিং কি পরবর্তীতে বাড়ানো যাবে? ফার্স্টে যদি একটু শুরু করা হয়? হ্যাঁ যায়, এই যে সিম্পলি কথা, এটা একদম বাস্তব কথা। ভাই আমি এই রুমটা নিয়েছি, শুরু করছি বিজনেস, আমার বিজনেস বড় হয়েছে, এই ভাঙ এটার পাশের রুমটা নেই, সিম্পল, জাস্ট একটু এক্সাম্পল দিলাম। টাকা থাকলে কিনা পসিবল, নিয়ে নেবেন, সমস্যা নেই। কখনো না, বিজনেস নেম আপনার নাম যেটা আকিকা দিয়ে রাখা হয়েছে ওটা তো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করে তো প্রবলেম, তাই না? চেঞ্জ বলতে কি আপনার এক বছর পরে তো একটা ডোমেইনের ইয়া চলে যায়। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন ভাই, আপনার কথা বলি, আপনার সার্টিফিকেটের নাম আছে মনে করেন এমডি রুবেল হাসান, আপনার সার্টিফিকেট নাম, আপনি কি কোনো কারণে না আমি সার্টিফিকেট নাম ঠিক আছে, এক বছর ম্যাট্রিক পাস করছি এই নামে, এসএসসিটা ইন্টারটা আরেক নামে পাস করি, আর গ্রাজুয়েশন এটা আরেক নামে যায়, কখনো হয়? কখনো হবে না এটা। সো নাম একবারই আসবে বিজনেসে, এটাকে চেঞ্জ করতে পারবে না, রেপুটেশন নষ্ট হবে, এটা দিয়ে কখনো বিজনেসে ব্র্যান্ড হওয়া যাবে না, সোজা কথা। নাম চেঞ্জ মানে ব্র্যান্ড হওয়া যাবে না, একদম সিম্পল। না স্যার, ধরেন কোনো স্পেলিং মিস্টেক হলো কিংবা কোনো আমি চাকরিতে যেটাই আছে আমার ওয়েবসাইটের নাম, হয়তো একটা বা দুটা অ্যালফাবেট আমি চেঞ্জ করবো, এটাও করা যাবে না? কিছুই করা যাবে না, কিছুই করা যাবে না যদি আপনি চেঞ্জ করেন। আমি বলি সাপোজ আমার এখানে যেমন এটা বিআইটিএম নাম, আমাদের এখানে নাম হচ্ছে বিআইটিএম, আপনি এটা চিন্তা করলেন যে বিআইটিএম নাম আছে, আমার নামটা দিয়ে আসলে অনেকটা নেগেটিভ মার্কেটিং হয়ে গেছে, অনেকে বিআইটিএমকে খারাপ জানে, তো একটা কাজ করি আইবিটিএম দিয়ে দেন, সাপোজ, যাই হোক মিনিং কি জানি না, দিয়ে দিলেন, নতুন নামে আসলেন, বাট ব্র্যান্ড একই, সেই একই জিনিসই চালাচ্ছেন, নতুন নামে আসেন, কেন আসেন? ওইটা রেপুটেশন নষ্ট হয়ে গেছে, নতুনটা দিয়ে যদি ভাই ভালো কিছু করা যায়, এটা কিন্তু করে না, বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করে,
বাট এই ক্ষেত্রে একটা কাজ আসতে হয়, এই ক্ষেত্রে যেটা করতে হয় পুরনো যে স্মৃতি ওইটাকে বয়ে বেড়াতে হয় আজীবন। মানে এটা কেন বলছি, আপওয়ার্ক দেখছেন, আপওয়ার্ক সম্পর্কে জানেন কি? একটা মার্কেটপ্লেস আপওয়ার্ক, এটা তো জানি সবার স্বপ্ন ফ্রিল্যান্সিং করা, হচ্ছে ফ্রিল্যান্সিং কই করতে হয় জানি না। আচ্ছা, আপওয়ার্কের আগের নাম কি ছিল? ওডেস্ক। এখন ওডেস্ক লিখে সার্চ করেন, নিয়ে যাবে কই? আপওয়ার্কে নিয়ে যায়, আপনাকে যাওয়া লাগে না, সেদিক টাইনে ধরে নিয়ে যায় আপওয়ার্ক। odesk.com লিখে এন্টার দিবেন, নিয়ে যাবে আপওয়ার্কে নিয়ে যাবে। তার মানে কি পুরনো স্মৃতি বয়ে বেড়ানো লাগবে আপনাকে আজীবন। মানে ওই ডোমেনটা আপনি ছেড়ে দিয়েছেন, বাট ওই ডোমেনটা তো ছিল আপনার এককালে, ওইটাকেও তখন সাথে করে টেনে নিয়ে বয়ে বেড়াতে হবে, তাহলে আপনার রেপুটেশন থাকবে না মার্কেটে। বুঝতে পারছেন? স্যার ডেটাবেস থেকে কোনো কিছু যদি ডিলিট হয়ে যায় ওটা কি পরবর্তীতে গুগল শো করবে? ফর এক্সাম্পল আমি একটা সাইট 2 বছর পর্যন্ত চালালাম, দেন হচ্ছে ওইটার 1 বছর স্টপ করে রাখলাম, ওটা অফ, আমার আরেকটা দিন শেষ, অন্য কেউ যদি ওই সাইটটা আবার কিনে নিল ওই নামে, তখন কি আমার প্রিভিয়াস কোনো ডেটা শো করবে? আপনি এখান থেকে বিজনেস গুটায় ফেলাইছেন, আপনার নাই, যা থাকবে এখানে কিছু ময়লা আবর্জনা থাকবে, আপনার অপ্রয়োজনীয় উচ্ছিষ্ট যে ময়লা আবর্জনা সেটার কথা, যেগুলো নিতে আপনি চান না সেগুলো ফেলা রেখে গেছেন, বাট কম্পিউটার ল্যাপটপ সবই নিয়ে গেছেন, কিছু হয়তো ক্যাবেল টেবিল ফেলা গেছে, এটাই থাকবে। একদম সিম্পল কথা, বিজনেস রেখে গেলে কেউ ওইসব জিনিসপত্র রেখে যায়। আচ্ছা, এবার আসেন আমরা একটু একটা নতুন জিনিস শিখি। সার্চ ইঞ্জিনে আজীবন কাজ করছি, যতদিন পর্যন্ত করি অনলাইনে কাজ তো করি, সার্চ ইঞ্জিন তো আসা হয়, তাই না? আমি একটু সার্চ ইঞ্জিনে যাই, সবাই নর্মালি google.com-এ আসি, রাইট? google.com-এ আসার পরে অনেকে দেখা যায় google.com.bd চলে আসে, অনেক ওয়েবসাইটেই দেখা যায়, অনেক পিসিতেই দেখা যায় google.com.bd অটোমেটিকলি নিয়ে রিডাইরেক্ট করে চলে আসে। এইটা একটা প্রবলেম অনেকের কাছে মনে হয়। অ্যাকচুয়ালি আমরা google.com.bd-তে সার্চ করবো না কখন, আমরা যেটা করবো google.com-এ সার্চ করবো, নট বিডি। এখন এই জিনিসটা অনেকে আছে সরাতেও পারেন না, তো আমি একটা সিম্পল কথা বলি, এটা অনেকে হয়তো জানেন, জাস্ট google.com লিখবেন /NCR দিবেন, NCR দিয়ে এন্টার দিবেন, দেন আর কখনো google.com.bd আসবে না। আসবে কোথায়? এই যে দেখেন আমার এখানে google.com.bd নিচে সাজেস্ট করছে, আমি চাইলে এইখানে ক্লিক করে আসবে নিচে, এইখানে আমাকে এই যে বলে দিচ্ছে নিচে, এইখানে আমাকে নিচে যে বলে দিচ্ছে, আমি চাইলে এইখান থেকে আসবে, বাট এইখানে আসবে না, উপরে আসবে না, আমি চাইলে আনতে পারবো। সো এনসিআর হচ্ছে নো কান্ট্রি রিডিরেকশন, মানে কোনো কান্ট্রি রিডিরেক্ট করবে না এখানে, ডট ওদের মেইন ডোমেনই রাখবে আপনাকে। আচ্ছা, এখন আমরা এখানে আসার পরে মনে করেন আমরা সার্চ করলাম, সাপোজ আচ্ছা BITM সার্চ করলাম। নর্মালি একটু খেয়াল করেন সবাই, আমরা একটু আগে ইন্টারফেসে ছিলাম, রাইট? google.com-এ ছিলাম, সার্চ করেছি, সার্চ করার পরে এই যে একটা পেজে চলে আসলাম না, এইটার নাম কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটাকে সংক্ষেপে বলা হয় সার্প। অনেক ওয়েব পেজে ব্লগ এগুলো দেখবেন সার্প কথাটা থাকে, এর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে পেজটা আসছে, এই পেজের নাম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। বুঝতে পারছি আমরা এটা? ওকে, তো এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন বলবেন যে এইটার কি দরকার, এতদিন সার্চ করছি জীবনে তো মনে হয় না এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলতে হবে, কেন দরকার ভাই? এটা এই কারণেই দরকার, বিকজ আপনি এখন এই ইন্ডাস্ট্রিতে আসছেন, অ্যাজ এ ইন্ডাস্ট্রি পার্সন হিসেবে আপনার জানা উচিত এই জায়গাটা কি বলে। আপনার ক্লায়েন্টের হেডেক নাই এখানে কি বলে, সে বলবে এই আমার রেজাল্টটা এখানে আসে না কেন, সে বলবে আপনাকে আমার ওয়েবসাইটটা এখানে আসে না কেন, সেটা বলবে না সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমি কই, এই কথা সে বলবে না, রাইট? বাট আপনাকে কিন্তু এই টার্মটা উচ্চারণ করে বলতে হবে। একটু আগে আমরা একটা সার্চ করলাম, ওইটার রেজাল্ট পেজ যেভাবে ছিল এই রেজাল্ট পেজটা কি সেম? ডিফারেন্ট না? একটু খেয়াল করেন, এখানে এই যে রাইট সাইড এক্সট্রা একটা অংশ চলে আসছে না, রাইট? এটা কি সবসময় দেখি আমরা? বলেন দেখি? দেখি না। কেন দেখি? বলবেন যে নাইটা দেখি না, কেন দেখি না? দরকার আছে, নাইটা দেখি। আচ্ছা, সাপোজ মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আচ্ছা আমি দেখলাম
BITM লিখে সার্চ করলে না এরকম দেখায়, এরকম দেখায়, নাম সেও জানে না, সে আপনাকে এটাই বলবে এরকম দেখায়। তো আমার ওয়েবসাইটটা লিখে যখন সার্চ করি, মনে করেন তার একটা পজিশন আছে ঢাকা ট্রেনিং সেন্টার, আমি বললাম, আমি আমার ক্লায়েন্ট সে বলছি যে আমি যখন ঢাকা ট্রেনিং সেন্টার লিখে সার্চ করি, কই তখন তো এরকম দেখায় না। কেন দেখায় না? আমারটা কি ট্রেনিং সেন্টার না? ওটাই ট্রেনিং সেন্টার। একটু মনে কষ্ট নিয়ে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে, সে কিন্তু এইটাই বলবে এইটা দেখায় ওইটা দেখায় না, সে এইটা বলবে। বাট আপনাকে তখন বলতে হবে এইটাকে এইটা বলে না ওইটা বলে না, এটাকে বলা হয় গুগলের নলেজ গ্রাফ। এই যে অংশটা আসছে রাইট সাইডে, এটাকে বলা হয় গুগলের নলেজ গ্রাফ অর ওয়ান বক্স। সো এই দুইটা জিনিস যারা বললাম, এই দুটো একটা টার্ম আপনাকে ইউজ করতে হবে, গুগলের নলেজ গ্রাফ অথবা ওয়ান বক্স, ওয়ান ONE। যখন আপনি এই টার্মটা উচ্চারণ করে বলবেন, তখন থেকে সে আপনার ক্লায়েন্ট বুঝবে ও এটাকে নলেজ গ্রাফ বলে, তো আমার নলেজ গ্রাফ কই, আমার নলেজ গ্রাফ কই। নলেজ গ্রাফটা কি অ্যাকচুয়ালি? নলেজ গ্রাফটা দেখেন আপনাকে কতটা এক্সট্রা হেল্প করে। যখন আমি প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করেছি BITM, তখন সে আমাকে BITM কোথায় আছে, তার অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি, সে এখন খোলা আছে কিনা, কোন টাইমে সে খোলা থাকে, তার যাওয়ার রুট কি, সব বলে দিচ্ছে না। এইটাকে একটা প্লাস পয়েন্ট না আপনার জন্য, একটা এক্সট্রা প্লাস পয়েন্ট না? এই জিনিসটা আসার সুবিধাই হচ্ছে এটা। এখন চিন্তা করেন যদি আপনার ওয়েবসাইটে আসে, এটা আপনার জন্য ভালো না? রাইট? এটা ভালো, অবশ্যই আসা উচিত, আমরা ফিল করা উচিত, আসা উচিত। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়ান বক্স অথবা নলেজ গ্রাফ। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা যখন গুগলে সার্চ করি নর্মালি রেজাল্টগুলো এইভাবে থাকে না, এই যে এইভাবে করে, রাইট? এই যে একটা এক্সট্রা অংশ, এই রেজাল্টটা একটু দেখতে ডিফারেন্ট না এই লুকটা? কারণ দেখেন নিচে যে দেখেন 10টা রেজাল্টই আছে, এইখানে এই কয়টা এক্সট্রা রয়েছে না, মাঝে এই যে 6টা ACIP আপকামিং ট্রেনিং, এই যে যাবতীয় টেস্টগুলো, এক্সট্রা অংশ না এগুলো? এইগুলোকে বলা হয় সাইট লিংক। সাইট লিংক, হ্যাঁ সাইট, সাইট SITE, সাইট লিংক। এক্স্যাক্টলি সাইট লিংক বলতে কি বোঝাচ্ছে? BITM ওয়েবসাইটটা যদি কেউ আসে লিখে সার্চ করলো, সার্চ করার পরে যেন তারা BITM এর ভিতরে যে কি কি পাওয়া যায় এটা খুব সহজে অ্যাক্সেস করতে পারে, ওয়েবসাইট এটা দিয়ে দিচ্ছে আগে গুগলের সার্চ রেজাল্ট পেজে। এটা দিলে লাভ কি? ইউজারদের নেভিগেশনটা ইজি হয়ে যায়, ইউজাররা খুব সহজে এখানে, তা নাহলে কি করতো, BITM এ যেতে হতো, দেন ACIP তে যেতে হতো। ভাই এত ঝামেলার সময় নেই আমার, গুগলের রেজাল্ট দিয়ে দিয়েছে, জাস্ট ACIP তে ক্লিক করার সরাসরি ACIP পেজে চলে যাবে। এখন বলবেন যে এইটা করলে কি লাভ হলো, এটা কেন করলাম? গুগল একটা ওয়েবসাইটকে তখনই এই সাইট লিংক প্রদান করে বা দিয়ে থাকে যখন একটা ওয়েবসাইট একটু তার কাছে অথরিটি লেভেলের মনে হয়। একটা মজার কথা বলি, আমার একদম শুরুতে, আমার লাইফের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুতে আমার ফার্স্ট বায়ার, উনি আমাকে একদিন বলতেছে যে তার ওয়েবসাইটে তার অপোনেন্ট যে তার ওয়েবসাইটটা দেখায়, বলছেন দেখো ওর এটা লিখলে ওর এই যে এই লেখাগুলো আসে, আমার তো আসে না। আমার তো সেম এভাবে বলছে যে তার এই লেখাগুলো আসে, এই যে এক্সট্রা লেখাগুলো আসে, আমার তো আসে না, তো আমাকে এটা এনে দাও। আমি বললাম ঠিক আছে, কোনো বিষয় না, এনে দেবো। আমি নিজেও তখন জানি না এটাকে কি বলে, লাইফ ফার্স্ট কাজ, কারণ কি দেখেন থেকে থেকে অনেক কিছু শিখতে হয়েছে। সো আমি জানি না তখন এটা কি বলে, আমি তখন তাকে এটা বললাম যে ঠিক আছে আমি এনে দেবো। মজার কথা, যখন পরবর্তী স্টাডি করলাম জানলাম এই যে সাইক্লিং অংশটা, এইটার কন্ট্রোলর মানে কন্ট্রোলিংটা পুরোটা গুগল নিজে করে। আমি মনে করছিলাম কি যে এটা মনে হয় ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করে চলে আসে, এক্স্যাক্টলি না। আপনার ওয়েবসাইটের সাইট লিংক আসবে কি আসবে না এটা সম্পূর্ণ ডিসাইড করে গুগল নিজে, আদার্স কেউ না। গুগলের যদি ইচ্ছা হয়, সে যদি ফিল করে দেওয়া উচিত সে দিবে, তা না হলে দিবে না। এই ক্ষেত্রে আপনি কোনো প্রকারের আপনার বিন্দু মাত্র আপনার হাত নেই। আমার জন্য স্যার ওয়ান বক্সের ক্ষেত্রে কি তাই না? ওয়ান বক্সটা আপনার হাতে। আচ্ছা, এটা আনতে গেলে যে প্রসেসগুলো আছে সেগুলো ফলো করলে হবে? এইটার কোনো প্রসেস নেই,
এইটার প্রসেস একটাই, আপনি ভাই ভালো মতো থাকেন, সুন্দরভাবে সাইট রেডি করেন, আমাকে মেনে চলেন, দেন আপনি যখন আস্তে আস্তে দেখবো পপুলারিটি পেয়ে যাচ্ছেন, আমি তখন এমনি আপনাকে বলতে হবে, আমি দিয়ে দিব নিজে। তাহলে কি এটা ভিজিটরের উপর ডিপেন্ড করে? শুধু ভিজিটর অ্যাকচুয়ালি না, এখানে যে পেজগুলো দেয় নর্মালি সেই জন্যই দেখছে যে পেজগুলোতে হয়তো ভিজিট বেশি হচ্ছে, বাট এটা আপনি এক্স্যাক্টলি রুলস টাইম গুগল যে কোন ইভেন আপনার 10টা পেজ আছে কোন 5টা বা 6টাকে দিবে সেটার কোনো এক্স্যাক্টলি রুলস নেই, কোনো ফিক্সড নেই, গুগলের ইচ্ছা। তো আমরা সাইক্লিং অংশটা বুঝতে পারছি। ওকে, সাইক্লিং যেটা গল্প বললাম তাও বুঝলাম। আচ্ছা, সাইক্লিং হচ্ছে এটা যে এই যে অংশগুলো আসছে এটা হচ্ছে এই ওয়েবসাইটের ইন্টারনাল পেজগুলো, এই ওয়েবসাইটের ভিতরে এই পেজগুলো দেয়া আছে। এটা আপনি তখনই পাবেন যখন আপনি আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে একটু অথরিটি লেভেলে যাবেন, তখন গুগল নিজে এটা দিবে আপনাকে, এটা আপনি কোথাও নিজে করতে পারবেন না। আচ্ছা, একটা পেজে কি একাধিক আসতে পারে সাইক্লিংটা? মানে বুঝি না, আরেকবার বলেন। একটা পেজে কি একাধিক আসতে পারে কিনা, যেমন দুইটা ওয়েবসাইটের জন্য এরকম করে আসলো কিংবা 3টা সাইটের জন্য আসলো? স্যার এই যে পেজটা আছে, হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখা গেলো 2টা সাইটের জন্য এরকম আসতে পারে। না না না, কখনো আসবে না, একটা জন্য আসবে। তাহলে তো একটা জিনিস ডিপেন্ড করে না যে এখানে যারা কম্পিটেন্ট যদি আমার হাই থাকে, যে আমি আমার সাইটে যেরকম আমার আর একটা হাই কম্পিটেন্ট আছে। নরমালি এটা আসে কখন বলি, নরমালি এটা আসে কখন, এটা নরমালি আসে হচ্ছে আপনার ডোমেইন নামের উপর, মানে বিজনেস নামের উপর ডিপেন্ড করে, নাম দিয়ে সার্চ করলে এটা আসে, আদার্স কিছু কিছু আসে না। এই যে সাইট লিংকটা দেয় এটা সাধারণত বিজনেস নাম দিয়ে, যেমন আমি যদি দেখেন আমি যদি এটা লিখে সার্চ করি, দেখেন বেস্ট বাই লিখে সার্চ করলাম, ওয়েবসাইটের নামই হচ্ছে বেস্ট বাই, এই দেখেন এখানে দিয়েছেন অপশন। অ্যাকচুয়ালি নামের উপর ডিপেন্ড করে জিনিসটা, নামের ইসে আসে, আদার্স কোনো সব কিওয়ার্ড টিওয়ার্ড দেখলেও খুবই কম আসে, এটা খুব একটা আসে না। আচ্ছা, এবার আসেন আমরা একটা জিনিস দেখি। আমি সার্চ করলাম হোটেলস নিয়ার মি, তাই না? নর্মালি আমাদের যে রেজাল্ট আসে, নর্মালি যেটা দেখি এরকম, রাইট? বাট এই যে অংশটা আসছে এটা কি এক্সট্রা না? আপনার নিচে যান, 10টা রেজাল্ট আছে, 10টা অর্গানিক রেজাল্ট দেয় আছে, এই যে অংশটা আসছে এক্সট্রা অংশ না? আমরা দেখছি, অনেকেই দেখছি, দেখি না তা না, অনেক সময় সার্চ করছি দেখছি, ইচ্ছা হয়নি কখনো জানতে। ইচ্ছা হয়েছে? ইচ্ছা হয়নি কখনো যে এটা কি আসলে কেন আসে, ও আসে এরকমই আসে, এরকম যে আসে, এটা এরকমই আসে, কেন আসে, কি নাম, ওই আসে, শেষ। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে এটা একটা নাম তো আছে, কিছু তো বলে এটাকে, এতদিন জানতেন না, দরকার ছিল না, এটা একটা নাম আছে, কি বলে কেউ বললেন? আচ্ছা, এইখানে আমাদের জিমে যেমন জিম করে না, জিম করে যে জিনিসটা হয়, রিটার্নে যেটা পায় সে, তার একটা নাম এখানে আছে, সেটাকে এইটা বলে। ওম শান্তি মুভি দেখছেন না, শাহরুখ খানের মুভি? ওই ছবিটাতে শাহরুখ খানকে ওই যে শার্টটা ওপেন করে যে একটা গানে দেখায়, কি দেখা যায় ওখানে? প্যাক দেখায়, রাইট? প্যাক বলি আমরা, প্যাক যাই বলি। সো প্যাক, এইখানে এটা কয়টা? 3টা। এখন দেখা যাচ্ছে 3টাই, তাই না? আনে এইটা গুগলের 3 প্যাক, গুগল বেচারা 6 প্যাক হয় না, 3 প্যাক। আগে গুগলের 7 প্যাক ছিল, আগে ছিল 7 প্যাক, ওইটা চেঞ্জ হয়ে এখন একটু নতুন ভাবে 3 প্যাকে আসছে। এটা আরেকটা নাম আছে, সেটাকে বলে স্ন্যাক প্যাক, 3 প্যাক অর স্ন্যাক প্যাক। এখন এই যে 3 প্যাক অর স্ন্যাক প্যাক রেজাল্টটা আছে, আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এইটা কেন আসে, কি জন্য আসে, হোয়াটএভার রিজন তো আছে, কেন আসে কি জন্য আসে এগুলো পরে, আমি জাস্ট আজকে আপনাদের প্লেস চেনাচ্ছি। আর এইটা তখনই আসবে অনলি যখন আপনি লোকাল সার্চ করবেন, লোকাল সার্চ নট গ্লোবাল। আমি লোকাল সার্চ করেছি বলেই এটা আসছে। লোকাল কি মনে করেন আপনি নিউ ইয়র্ক সিটির একটা রেস্টুরেন্ট খুঁজছেন, তখন এটা আসবে। আপনি বাংলাদেশের বসে এখানে একটা বাস সার্ভিস খুঁজছেন, তখন আসবে।
একটা হোটেল খুঁজছেন বাংলাদেশে, তখন আসবে। সোজা কথা, যখনই কোনো এরিয়া ভিত্তিক সার্চ করবেন আপনি, তখনই এটা আসবে, তা নাহলে আসবে। এটা শুধুমাত্র লোকাল একটা পার্ট, যেটা শুধুমাত্র লোকাল এসইওর ক্ষেত্রে এটা কাজে দেয়। এটা আপনাদের এই জাতীয় কিছু নাই, আপনাদের কোর্স আউটলাইনে এটা নিয়ে কিছু কথা নেই, বাট জাস্ট শিখে রাখেন, জেনে রাখেন অ্যাটলিস্ট এইটুকু, এটা একটা রেজাল্ট এরকমও আসে। তারপরে এরকম তো প্রায় দেখি আমরা, রাইট? এইটা অনেক সময় দেখি, অনেক ক্ষেত্রে দেখি আমরা। এইটাকেও নলেজ গ্রাফ বলে। কেন নলেজ গ্রাফ বলে একটু খেয়াল, বাট একটু ডিফারেন্ট, জাস্ট ফরম্যাট চেঞ্জ হয়েছে। কেন বলে দেখেন, আমি যদি এখান থেকে এটা ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে না এই পার্টটা, আমি এটাতে ক্লিক করেছি, এই যে পার্টটা চলে আসছে। অ্যাকচুয়ালি এটা কি নলেজ গ্রাফ না? এটা তো জানি নলেজ গ্রাফ বলছে। সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি আপনাদের সেটাই, যেটা একটু আগে শিখলেন, নলেজ গ্রাফ। তো এখন আজকের এই যে বিষয়গুলো বা এই যে বিভিন্ন পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম বা আপনাদেরকে শিখালাম বা বোঝালাম, আমি জানি না কতদূর কি জানতেন আপনারা বা এটা নিয়ে আগেও কখনো শুনেছেন কিনা, বাট আশা করি অনেক কিছু নতুন জানছেন এবং আশা করি ঘুমায় পড়েন না। চিন্তা করেন না 4 ঘন্টা ক্লাস হোক আর 8 ঘন্টা ক্লাস হোক, ঘুমানোর সুযোগ দিব না। রিজনটা খুব সিম্পল, ভাই আমি কষ্ট করতেছি, আমি দাঁড়ায় আছি এখানে, আপনি কিভাবে ঘুমান? একটু মজা করতে হয় ক্লাসে, তাহলে তো বোরিং হয়ে যাবে, আমি নিজেই তো বোর্ড হয়ে যাবো। আর এনার্জি তো আপনারাই আমাকে দিবেন, তাহলে তো আমি বাঁচবো না, সত্যি কথা বলি। কারণ টানা ক্লাস নিলে আমার এনার্জি তো আস্তে আস্তে ডাউনই হয়। ব্যাটারি চার্জ তো মনে হয় মানে সারা রাত ঘুমালাম, সকালে ব্যাটারি ফুল চার্জ নিয়ে বাসা থেকে বেরোচ্ছে, আস্তে আস্তে একটু ডাউন হয়। তো এই আপনাদের কাছে কথাবার্তা বলে একটু রিচার্জ হয়ে আর কি। হ্যাঁ শিওর, বলেন। কোনো ব্যাপার নেই, রিজনটা একদম ইজিতে বলি, কেন বললাম আসি। আপনারা আজকে যখন আমাকে ফার্স্টে বলেছিলেন 90% পিপল এখানে এই কথাটা বলছেন ফ্রিল্যান্সিং করার জন্য আসছেন, যে 10% বলেন না ওটা মনের ভিতরে লুকায় রাখছেন। বাট ট্রুটা বলি, কি আর জন্য আসছেন আমি বলি কেন আসছেন। চাকরির বাজার কি সবাই জানেন? যারা চাকরি করছেন তারা তাদের চাকরি নিয়ে স্যাটিসফাইড না, এবং যারা লেখাপড়া করছেন তারা ভয় পাচ্ছেন যে বিকজ এখান থেকে চাকরি করে বেরোলেই অবস্থা কী হবে আমরা জানি, কোথায় নামবো এটাও আমরা জানি। সো এই দুইটা জিনিস মাথায় রেখেই ডিসিশনটা মেক করেছেন, যদি কিছু একটা এক্সট্রা আর্নিং সোর্স জেনারেট করা যায় তো খারাপ কি, রাইট? আশা করি এটাই ট্রু। আচ্ছা, হতে পারে এর মধ্যে এক্সট্রা অনেকের গোল আছে, অনেক কিছু থাকতেই পারে, বাট এই যে কথাটা বললাম যে এক্সট্রা একটা আর্নিং সোর্স জেনারেট করা, আপনারা সবাই আপনাদের জীবনের 20 থেকে 25টা বছর সময় ইনভেস্ট করেন লেখাপড়া কমপ্লিট করতে। সত্যি কথা বলতে গেলে লেখাপড়া কমপ্লিট না, আর্নিং করার জন্য নিজেকে তৈরি করা, জাস্ট এটা। লেখাপড়া কমপ্লিট বলতে গেলে এটা যদি বলি, সত্যি কথা বলতে গেলে নিজের পকেট গরম করতে চান সেই জন্য এটা করছি। আপনি আমি সবাই, এখানে লজ্জার বা লুকানোর কিছু নাই, ফাইন। তারপরে চিন্তা করেন আর্নিং এর, তাই না? আর আমার জন্য ভাই আমি এমন কি দোষ করলাম, আমার সামনে এসে বলতেছেন স্যার 48 ঘন্টার সময় আর্নিং কিন্তু করাতেই হবে। 25 বছর দিচ্ছেন তখন সময় হয় নাই, সমস্যা হয়নি, আমাকে 48 ঘন্টা দিয়ে বলে দিলেন 48 ঘন্টার মধ্যে আর্নিং করাতে হবে, কেমনে পসিবল? ওই যে ওরকম হুজুর একটু ফু দিয়ে দেন, ফু দিলেই সব শেষ, আর কিছু হবে না। দেখেন, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সাকসেস রেশিও যদি বলেন, আমারটাই বলে, ক্লাসে 30 জন স্টুডেন্ট আসে, 30 জনের মধ্যে থেকে সর্বোচ্চ 5 জন কাজ করে, বাকি 25 জন করে না, বাকি 25 জনই কাজ করে না। রিজন যদি বলেন, ভাই আমি কেমনে বলবো তারা কেন করে না, আমি এটাকে কিভাবে ডিসক্রাইব করবো বলেন? আর কেউ কিছু মনে করেন না, মাঝে মাঝে আমি আঞ্চলিক কিছু কথা বলি, বিকজ আমার ভালো লাগে।
একরকম ভাবে ওই একঘেয়েমি ঠাসা কথা ভালো লাগে না, আসলে বোরিং লাগে। তো এখন কথা হচ্ছে এটা এই কারণে অ্যাকচুয়ালি যে 30 জনের মধ্যে 10 জনের মতো এরকম আছেন যারা আজকে ডে ফার্স্ট ডে চলে গেলে তারা রিয়েলাইজ করবেন এক্স্যাক্টলি ট্র্যাকটা আপনাদের জন্য না। এই 30 জনের মধ্যে এমন কয়েকজন ব্যক্তি আছেন যারা আজকের ডে পাস করলে আপনারা বাসায় যেতে রিয়েলাইজ করবেন যে আসলে এই ট্র্যাকটা আমার জন্য না, আমি ভুল ট্র্যাকে চলে আসছি। বাট তারপরেও চলে যেহেতু আসছি, জ্ঞান নিতে তো দোষ নেই, জ্ঞান নিয়ে রাখি, ওয়ালে একটা সার্টিফিকেট টানা রাখি, অ্যাটলিস্ট বাসায় পোলাপান্ডে বলতে পারবো, দেখ তোর আব্বু একটা বিআইটিএম থেকে একটা এসি এক্সপার্টের সার্টিফিকেট নিচ্ছে। বলতে গেলে এরকম যে এসি এক্সপার্ট আমি, যাই হোক আপনি কোন পার্ট আপনি জানেন, আমি জানি না। ঠিক আছে, আর একটা দিকে এটা চিন্তা করছেন যে ঠিক আছে যেহেতু চলে আসছি কষ্ট করে, 1 মাস তো 12টা ক্লাস টিউশনি করালেও তো 3000 টাকা পাইতাম, মনে করি একটু চোখ টোক বন্ধ করে বসে থাকি না, 4 ঘন্টা চলেই যাবে, অ্যাটলিস্ট 3000 টাকা পেলে একটা একদিন ফ্রেন্ডে নিয়ে তো একটা আড্ডা দেওয়া যাবে, আর্টস হোক বা না হোক। এবার আসি বাকি বিষয়, না শিখতে আসছি শিখতে হবে, এইসিও শিখতে আসছি, কেন শিখবো না, শেখা দরকার, ফ্রিল্যান্সিং করতে হবে, বিকজ মার্কেট প্লেসে কাজ করা বা ফ্রিল্যান্স করে কাজ করার মধ্যে একটা এক্সট্রা মজার কিছু আছে, কাজ করতে হবে। আর যেভাবে ফেসবুকে বা আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাড দেওয়া হয় যে কম্পিউটারের ভিতর থেকে বের হয়ে ডলার ছুড়ে আসতেছে আমার দিকে, আমি খালি ধরতে পারতেছি না, ওইটা দেখে তো আর থাকা যায় না, এতদিন দেখছি আর কি ওয়েট করা যায়, সুযোগ আসছে এখন করতে হবে। দৌড়ানো শুরু করছে, দৌড়াতে 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 একটা পর্যায়ে এসে থেমে যাবে, থেমে যেয়ে বলবেন থাক অনেক দৌড়েছে আর ভালো লাগতেছে না, কুলাচ্ছে না শরীরে, আসলে ভুল করছি মনে হয়, আসলে আমার গন্তব্য এটা না, সুইচ করি। তখন ট্র্যাকটা সুইচ করে অন্যদিকে চলে যাবে। আর ওই যে 4-5 জন বলছি তারা স্টিল রানিং স্টিল রানিং স্টিল রানিং, অ্যান্ড একটা সময় তারা সাকসেস হয়। এবং তারা যখন সাকসেসটা পায়, সেটা $5 হোক আর $10 হোক, যখন তারা গ্রুপে একটা পোস্ট করবে, এই আপনাদের গ্রুপেই যখন পোস্ট করবে যে আমি আজকে আমার লাইফের ফার্স্ট আর্নিং করেছি $10, আপনারাই নিচে এসে এই 20 জন বা 30 জন সবাই এসে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বলবেন আমার দ্বারা তো হলো না, পারলাম না, থাক তুমি করো, আগে যাও, কনগ্রেচুলেশন। তো এটাই ট্রু। এখন যদি বলেন আপনার তাহলে সাকসেস রেশিও এত কম, জি, এবং আমি এইটাতে খুব সন্তুষ্ট। কেন সন্তুষ্ট সহজে বলি, আমি আপনাদের শেখাতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, আমি জাস্ট আপনাকে প্রপার গাইড দিতে পারি, একটু পথ দেখাতে পারি, চলতে হবে আপনার নিজের, কষ্ট করতে হবে আপনার নিজের, আমি শুধুমাত্র আপনার পথটাকে চলার জন্য একটু সহজ করে দিতে পারি, এর বেশি কিছু আমার দ্বারা করা পসিবল না। আপনি যদি পথে যেতে যেতে পড়ে যান, সর্বোচ্চ একবার আমি আপনার জন্য ওয়েট করে উঠায় দিতে পারি, বাট নেক্সট টাইম আমি ওয়েট করতে পারবো না। তো এইখানে চলতে হবে আপনাকে, কষ্ট করতে হবে আপনাকে, পরিশ্রম বলেন যা বলেন সব কিছু আপনার, এবং ফাইনালি সাকসেস যেটা আসবে সেটাও আপনার, ওটার কেউ অংশীদারিত্ব নিতে যাবে না। তো সাকসেসটা যেহেতু একাই পাচ্ছেন, তো কষ্ট করার সময় কেন আমাদের টানছে? সহজ কথা, কেউ কারোর জন্য কিছু করবে না, বিলিভ করেন কেউ কারোর জন্য কিচ্ছু করবে না, কখনো না, যা করতে হবে আপনার একার করতে হবে। সো নিজেকে সেভাবে রেডি করেন। আর যে বললাম 4-5 জনের কথা, এখন 2017 সাল, এখন যদি এটা চিন্তা করেন যে 17 সাল এখন আমি শুরু করি, এত ব্যস্ততার কি আছে, কেবল পড়াশোনার মধ্যে আছি, ফ্রি হয়ে টাইম বের করে আর 5 বছর পরে করি, আপনি কি মনে করেন মার্কেট প্লেসটা এরকমই থাকবে আপনার জন্য? হিউজ কম্পিটিশন চলে আসবে। বাট আপনি যদি এই 5 বছর চোখ বন্ধ করে কষ্ট করে পড়ে থাকেন এখানে, 5 বছর পরে আপনার যে এক্সপিরিয়েন্সটা আসবে, ওইটার সাথে না নতুন যারাই আসুক ওই দিকে সে পারবে না। একটা বিষয় বলি, গুগল বা সার্চ ইঞ্জিন বা অনলাইন আসার ফলে আমাদের একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে কি, আগে আমরা কোনো জিনিস শিখতে হলে অনেক সময় দিয়ে শিখতে হতো, বাট এখন সব জিনিস খুব দ্রুত শেখা যায়, রিসোর্স খুব অ্যাভেলেবেল, যা চাচ্ছেন সেটাই করতে পারছে। প্রবলেম একটা জায়গায়, সেটা হচ্ছে নিজে ইমপ্লিমেন্ট করে নিজে মানে করে যে ওঠা, ওই প্র্যাকটিসটা
ওইটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে যায়। ওটা যদি করতে পারেন তাহলে একদিন আপনারও আসবে, তা না হলে আসবে না। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের কথা যদি আপনারা আজকে অনেকেই বলছেন যে আপনারা সবাই ফ্রিল্যান্সিং করতে চান, ফার্স্ট অফ অল একটা বিষয় আজকের মাথায় নিয়ে নেন, ফ্রিল্যান্সিং একদিনের কাজ না, ফ্রিল্যান্সিং 6 মাসের কাজ না, ফ্রিল্যান্সিং 1 বছরের কাজ না। ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেখানে আপনাকে প্রচণ্ড রকমের ধৈর্য নিয়ে টিকে থাকতে হবে। আপনি যদি কিছু হলেই ডিপ্রেশনে ভোগেন, কিছু হলেই হতাশায় ফিরে যান, ওটা আপনার জন্য না। তাহলে ফ্রিল্যান্সিং, একটা ক্লায়েন্ট চলে গেছে কষ্ট পাইছেন, 10টা ক্লায়েন্ট চলে গেছে কষ্ট পাইছেন, হাজার হাজার ক্লায়েন্ট যাবে, এরকম এই নিয়ে চিন্তিত হওয়ার কিচ্ছু নাই। আপনি মজার একটা কথা যদি বলি, আপনি রাতের পর রাত জাগছেন, রাতের পর রাত কষ্ট করছেন, রাতের পর রাত পরিশ্রম করছেন, কেউ কি সেটা দেখে নাকি এইটা দেখে রেজাল্টে আপনি জিপিএ 5 পেয়েছেন? তখন কিন্তু কেউ এটা বলে না তুমি এই করার জাগছো, এই করার রাতে তো ঘুমাওনি, মশা খাইছি তোমার, তারপর রাতে তুমি জায়গায় পড়ে গেছো, এরকম কারেন্ট চলে গেছে, তারপরে মোমবাতি জ্বালায় পড়ছো। কেউ এটা চিন্তাও করে না। সবাই অনলি দেখে সাকসেসটা, ব্যাক এন্ডে যে কত কি থাকে কেউ কখনো দেখে না, দেখার প্রয়োজনও নাই অ্যাকচুয়ালি, এটা আপনার বিষয়। তো আপনাদেরকে একটা কথা বলি, ফ্রিল্যান্সিং আজকে আপনারা চুজ করতে আসছেন বা বলছেন আমাকে, দ্যাটস এই কথাগুলো বললাম যে পছন্দ হতে পারে ফ্রিল্যান্সিং পেশা, একদিনের কাজ না। যদি এই মনোবলটা নিয়ে চলতে পারেন, আমি নিজে এই ক্ষেত্রে আছি, এই জায়গায় এই মার্কেটে আছি, নিজে বলে যাচ্ছি আপনাদেরকে, এইটুকু ট্রাস্ট রাখতে পারেন, এটার ফিউচার অনেক ভালো। কেন ভালো যদি বলি, একদম সহজ কথায় যদি বলি, অনেকে একটা কথা বলে এসইও ইজ নো মোর, এসইও আর নেই, এসইও বাদ, এসইও কাজ হবে না কোনো। ওয়েবসাইট বানানো কি থামবে? পারবে না এটা। তো ওয়েবসাইট যদি যারা তৈরি করে তাদের কি দরকার নেই এখানে আসার? সিম্পল কথা, যারা ওয়েবসাইট তৈরি করছে তাদের কি গুগলে আসার দরকার নেই? ফার্স্ট পেজ দরকার নেই তাদের? সেল দরকার নেই তাদের? তাদের যদি দরকার থাকে তাহলে আজীবন এসইও থাকবে। হতে পারে এসইও করার স্টাইলটা চেঞ্জ হবে, এই জাস্ট, এর বেশি কিছু না। আগে এইভাবে করা হতো, এখন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করা হয়, এছাড়া আর কিছুই না। তো সব কিছুই সেম, বাট আপনাকে স্টিল টিকে থাকতে হবে। আপনি যদি না থাকেন, কেউ আপনাকে নিয়ে আসতে পারবে না এখানে। এই বিষয়টা জাস্ট মাথায় রাখেন, যা করার আপনার নিজেকে করতে হবে। আমি জাস্ট আছি গাইডলাইন দেওয়ার জন্য। আজকে ফার্স্ট ক্লাস ছিল, আপনাদের যা বললাম, বলতে পারেন না যে অনেক কিছু তো ভাইয়া খালি কি বলে মোটিভেশনাল স্পিচই দিলেন। 11টা ক্লাস না, এই একটু পুশ করলাম আজকে, যা এইটা চলতে হেল্প করবে, তাহলে যায় না 11টা ক্লাস, কষ্ট হয়ে যাবে। দ্যাটস এই মোটিভেশনাল স্পিচ বলেন বা যা বলেন, এটা দেয়া। আশা করি আমরা নেক্সট 11টা ক্লাস সবাই একত্রে থাকবো এবং একটা ভালো কিছু আউটপুট ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ।